পাতারে জল। সালাম আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি করছেন? বসে আছি। আপনি কি আচ্ছা, করেন? আমিও তো বসে আছি। এই যে শীত লাগতেছে। শীত শীত কেমন ওদিকে? বেশি একটা না শীত। কি বলেন! রাতের দিকে লাগে অল্প একটু একটু। আমাদের এদিকে তো শীতের কারণে বের হতে পারছি না। হ্যাঁ, গ্রামের দিকে শীত বেশি। গ্রাম না তো, চট্টগ্রাম গ্রাম নাকি? ওখানে শেষে শেষে গ্রাম লেখা আছে, এই জন্য গ্রাম বলতেছেন, তাই না? আমরা তো না, শহরে আছি, চট্টগ্রাম শহরে আছি। কিন্তু আমাদের এত ঠান্ডা নাই ঢাকায়, আমার কাছে তো লাগতেছে না। বাকিদের কেমন কি বলবো। এখানে বেশি ঠান্ডা পড়তেছে আমাদের এখানে, অনেক বেশি। আহ, তো তারপর প্র্যাকটিস কেমন চলতেছে আপনার? আছে আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা প্র্যাকটিসের? আমারও চলতেছে আলহামদুলিল্লাহ। কি প্র্যাকটিস করতেছেন এখন? মানে এসিও। এসিও? এসিওর দিকেই। হ্যাঁ, মানে এসিওর? দেখলাম তো ফাইবারে হচ্ছে রিসার্চ করে যে ওখানে তো মানে যেই ক্যাটাগরিতে দেয় না কেন ওখানে তো একাধিক ক্যাটাগরিতে দেওয়া যায় না সম্ভবত, গিক কারণ না এরকম। যেটা দেই যে সোশ্যাল মিডিয়া হলে সোশ্যাল মিডিয়া, এসইও এই রিলেটেড হইলে এটা। একাধিক দেয় না তো, আপনি ওখানে হ্যাঁ হ্যাঁ, সার্চ করলে দেয়া দেখবেন যায় যে না। এই যে জুনুন মজুমদার ভাই তারা যেরকম বলতেছে, মানে সোশ্যাল মিডিয়া থেকে একটা দেবো, তারপর না না, পেজ একটা দেবো, তারপর কিওয়ার্ড রিসার্চ থেকে একটা দেবো, এরকম আপনি যখন রিসার্চ করবেন তখন দেখবেন যে কেউ হ্যাঁ দেয় না হ্যাঁ, এরকম। কেউই নাই, আমিও তাই দেখলাম, পরে ভাবলাম যে আমি এই জন্য এসইওর দিকেই বারবার ফোকাস করতেছি আমি। আমি এই জন্য বারবার এটা বোঝাতে চাচ্ছি যে ওনাদেরকে, ওনারা তো বুঝতেছে না। ওনারা আহ, বলতেছে সবই পারে। আচ্ছা, গিক ওয়ালে তো মনে করেন তিনটা দেওয়া যাবে তাই না? এখন ওয়ালাইকুম প্রথম একটা। আসসালাম। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আহ, আমি ভালো আছি। তো ভালো আছেন? আছি। আহ, হ্যাঁ, গিগ তিনটাই দেওয়া যাবে এখন। এখন তিনটা প্রথমটা মনে করেন যে ডিজাইন আমি বলি শোনেন, যে দিলাম টেকনিক্যাল এসিও, অন পেজ এসিও, আর দুইটা গিগে কি দেবো, মানে সেম রিলেটেড কথাগুলোই লিখবো নাকি মানে কি দিব, এটা আমি ভাবতেছি টেকনিক্যাল মানে এসইও, তাহলে প্রথম কি দেবেন? টেকনিক্যাল এবং প্রথমটার মধ্যেই আমি দিলাম যে অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও দুইটা মানে দিলাম যে আই এম এক্সপার্ট। অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, তাই না? হ্যাঁ তো দ্বিতীয় নাম্বার কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা দিতে পারেন, তারপর অফ পেজ নিয়ে একটা দিতে মানে পারেন। এবার বাকি দুইটার মধ্যে দিব, এটার মধ্যে থেকে যেগুলা আছে মানে সাব টপিক এগুলা নিয়ে দিব না? হ্যাঁ, অনেকগুলো কাজ আছে তো, এসইওর মধ্যে অনেক রকম কাজ কিন্তু আছে। আমি মানে ভাবতেছি কি দেবো আর বাকি দুইটাতে কি লিখবো আর কি, এটা নিয়ে একটু কনফিউজ। কন্টেন্ট রাইটিংটা দিয়ে। আপনারটা হচ্ছে ই করেন, দিয়েন, পিকচার দিয়েন বা আইডিয়া দিয়েন যে কি দেওয়া যায়, তাহলে আচ্ছা, হবে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি যখন গিগ দেবেন তখন তো আমি তো মানে রিসার্চ করলাম ফাইবারে, তো ওরা তো সব প্রায় একটা করে গিগ দেওয়া সবার একটা এরকম, এই একটা যে অন পেজ বা এগুলো নিয়ে। এরকম আছে, একটা দুইটা দু তিনটা দিলেও ওনারা কিন্তু রিলেটেড দেয়। মানে হ্যাঁ, রিলেটেড তো দিতেই হবে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়া ভাবতেছি থেকে যে একটা, বাকিগুলাতে কি দেব। এসইও থেকে একটা, এরকম দেয় না? এই যে আপনি দিতে পারেন অন পেজ এবং অফ পেজ নিয়ে একটা দিলে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা দিলে, তারপর হচ্ছে টেকনিক্যাল নিয়ে একটা দেবেন। আম, ঠিক আছে, ওরা যে অনেক রকম হেল্প করেন সমস্যা হইলে কোনো। সমস্যা নাই, আমরা তো তবে আছি। ইয়া করবেন, ওই যে কন্টেন্ট রাইটিং এর এটা দিয়ে। ইনশাআল্লাহ। কন্টেন্ট রাইটিং দিয়েন না। কন্টেন্ট কন্টেন্ট নিয়ে আমার রাইটিং, অত হ্যাঁ। বেশি একটা নাই, কারণ ওটা না 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 প্যারা না না, বেশি। না, শোনেন। ওইটা তো কন্টেন্ট আমরা রাইটিং, যেটা লিখি, হ্যাঁ আমি বুঝি শোনেন এখন। কন্টেন্ট রাইটিং। এখন ওগুলা বাইরে দিলে সমস্যা কি? বাইরে রিসার্চ করে নাই তো ওনারা, এই জন্য এটাই হচ্ছে সমস্যা। কন্টেন্ট রাইটিং তো কন্টেন্ট সবাই রাইটিং, লিখতে আমরা পারি। আমরা যে কন্টেন্ট লিখছি এগুলো 1% অ্যাকসেপ্ট, মানে না, অ্যাকসেপ্টেবল হবে কিনা আমার সন্দেহ। কারণ কন্টেন্ট রাইটিং এর জন্য আলাদা আলাদা কোর্স থাকে, আলাদা কিছু ইয়ে আছে, মানে আলাদা যোগ্যতা লাগে এগুলো কন্টেন্ট রাইটিং এর জন্য। করে নিব, এখন আমি স্যার জিপিটি থেকে এমনি 100% এমনি হিউম্যান চুজ করে রেফারেন্স নিব। হওয়ার লাগে প্রত্যেকটা কন্টেন্ট, আমরা যা করতেছি তার 99%ই মনে করেন এআই, এটা তো আসবেই সার্চ করলে বা রিসার্চ করলে, তার লাগারিজম না ভিত্তিতে এটা থাকুক, হলো, লাগারিজম না আমরা তো থাকুক, কিন্তু কপি পেস্ট করতেছি, আমাদের তো ইংরেজি নলেজটা ওইরকম মনে করেন যে সবাই নাই, হ্যাঁ, যে সবাই ইংরেজি প্র্যাকটিস নিজের ওখানে থেকে মার্কেট ইয়া প্লেসে করে গিয়ে, দিবে। মার্কেট প্লেসে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন না তো। আপনি গিগ যেটা দেবেন এটা যেন আমার মতো এডিট করতে না হয়। বুঝছেন? এই জন্য
এই জন্য হ্যাঁ, এই জন্য আমি এখন আপাতত দিচ্ছি না, বাট মানে এই করতেছি, প্র্যাকটিস করতেছি, জন্য দেখি। ওখানে মার্কেট প্লেসে গিয়ে প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই। ওখানে গিয়ে আমি দিলাম, তারপর এটা কেটে ফেলবো বা আবার এডিট করে ফেলবো, এরকম ওখানে গিয়ে প্র্যাকটিস করা তো সুযোগ নেই। ম্যাম তো বলছিল এটা, তাই না? আমরা তো প্র্যাকটিস করবো, তো আমরা তো ঘরের মধ্যে থাকি আমরা প্র্যাকটিস করবো, বা আমরা ওই যে বাইরে প্র্যাকটিস করবো, আমরা গিগ দেওয়া দিব দরকার বলে যে, যদি কোনো কেউ যদি বলে যে লিখতে, আমি বলবো যে না, আপাতত না। কিন্তু আমরা তো আমাদের কাজ চালাই আপাতত না যাবো, আমরা এরকম বললে প্র্যাকটিস তখন চালাই যাবো। আবার তখন আপনার রেসপন্স রেট কিরকম হবে? আপনার যখন একটা ক্লায়েন্ট যদি আসে কোনো কারণে, হুম। উনি আপনাকে একটা কাজ মানে দিতে যাচ্ছে, তখন আপনি যদি বলেন হুম। না আপাতত আমি এখন নিচ্ছি না, এরকম যদি বলেন, আপাতত নিচ্ছি না, এটা হলো একটা মানে মানে কমিউনিকেশনের একটা আছে। আমি তার সাথে আলাপ করবো ঠিকভাবে, তারা বুঝায় বলবো যে এইভাবে এইভাবে করেন, না এইভাবে এইভাবে এরকম ইয়া এরকম করেন। এরকম হ্যাঁ, এরকম সে যাতে জুনুন ভাই খুশি, ভাবে এটা সে মনে হয় যাতে বাংলাদেশের ব্যবসা। আমি বুঝতেছি না ওনার কাজগুলো। এটা বাংলাদেশের ব্যবসা না, ব্যবসার সিস্টেম গুলি তো এখনো এখনো আমাদের জানতে ব্যবসার হবে। হ্যাঁ, সিস্টেম গুলো বিজনেস ওখানে, জিনিসটা আপনার কি, ব্যবসার সিস্টেম গুলো ওখানে বিজনেস হবে না, ওখানে কালচার। বিজনেস বিজনেস পলিসি কি, হ্যাঁ, এগুলি সবই আপনার জানতে হবে। না জেনে তো একজন একটা বললো আপনাকে ইয়ে করতে হবে, আপনি যেটা করতেই হবে, এ- এরকম না, আপনি নক দিতেই পারে। হ্যাঁ, তারপরে আপনি তার সাথে আলাপ করলেন, আলাপ করে যদি মনে করেন যে না, আপনি প্রিপেয়ার, আপনি তো গিগ দিচ্ছেন, এখন সে বললো যে আপনি করেন, আচ্ছা ঠিক আছে, আমি আমি করলাম, তখন এই মনে করেন যে এই 3 জন দিয়েই শুধু আমার ফ্রিল্যান্সিং লাইফ যাবে, এরকম মনে করেন যে আরো 50 জন আরো বসে থাকবে আমার জন্য। আর 50 জন ফ্রিল্যান্সার আপনার টপ রেট আপনার, আপনি বসে থাকবেন, আমি ওদেরকে দিয়ে দিব কাজ। শুরুতে আপনার জন্য 50 জন কি 5%ও থাকবে না কেউ। শুরুতে তো আপনার সেই জায়গা পর্যন্ত নিয়ে যাইতে হবে নিজেকে, তো প্রথমেই যদি বলেন যে আমি কাজ করব না, তাইলে কি হবে? আসসালামু আল্লাহ। আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সবাই খুব সিরিয়াস মার্কেট প্লেস নিয়ে নাকি? জি ম্যাম। সালাপ সালাপ চলতেছে? আচ্ছা, যাক, ভালো, রিসার্চ করতে থাকেন। আমরা মিস, তো লাস্টের ওই দিকে চলে আসছি। ওই যে গতকালকে ওই যে আ- আমার কাছে একটা ইয়ে আসছিল, একটা মানে আমার ওই যে আবুধাবি থেকে একটা কাজ আসছিল, তো এটা আমি শফিক ভাইকে দিছিলাম, যে এটা জানি শফিক ভাই কি, ওই যে পিডিএফ এর মাধ্যমে, আর এটা কি করতে হয়, হ্যাঁ দিয়া বলছিল যে এটা রেটটা আপনার ক্লিয়ার করার কাজে জন্য। এটাতে তো মানে আপনি কি রকম কাজ যেন এসছে কিছু বোঝাইতে পারতেছেন না, মানে এটা কে? আমাকে জাস্ট আমাকে জাস্ট দিয়া পাঠাইছে, দিয়া বলছে যে সে আপনার ওই যে কোম্পানি প্রোফাইল আপনি বানাতে চায়, হ্যাঁ, তো এই সিস্টেমে আর কি বানাই দিতে পারবো কিনা। তো বিভিন্ন যে বাইরের বিভিন্ন কান্ট্রির সাথে তো ওই যে আমাদের বিভিন্ন সব ওই অনেকেরই ব্যবসা বাণিজ্য আছে। হ্যাঁ, তো ওদেরকে বলছিলাম যে কোনো একজনকে, তো ওই যে কালকে একজন ইয়াতে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা আমি বুঝি না, মানে কোম্পানি প্রোফাইল বানাই দিতে বলছে ফেসবুকে? কোম্পানি, হ্যাঁ, প্রোফাইলের মধ্যে তো আমি ওই যে পিডিএফ আকারে দেখলাম পিডিএফ এ যে হচ্ছে সে, ডিটেল, তার বিজনেসের ডিটেল দিয়ে রাখছে পিডিএফ এ, হ্যাঁ, এটা তো সমস্যা নাই, হ্যাঁ, তার হ্যাঁ, ওয়েবসাইট নাই, দ্যাটস ওয়াই সে পিডিএফ এ সব ইনফরমেশন দিয়েছে। হ্যাঁ, কোন এইটাই এইটাই, ইনফরমেশনের উপর বেস করে আপনি ক্রিয়েট করে দিবেন, হ্যাঁ সমস্যা। এইটাই আর কি। তো আমি বলছি যে সম্পূর্ণ আমি আর জানি না যে না ইয়া করার জন্য, তো আমি শহীদুল ভাইকে দিছিলাম, শহীদুল ভাই কিছু বলছে যে এগুলো আপনি জানেন যে এটা কিভাবে কি হবে, তো আমি তাকে জানাইছি যে আমাকে সম্পূর্ণ, তো আজকে আবার জানাবে। হ্যাঁ, এইভাবে ম্যাম, লোকালি 2-4টা কাজ করতে পারলে মোটামুটি আপনাদের এক্সপিরিয়েন্সটা। লোকালি না তো, সেটা হলো আপনার আবুধাবির আল সাহারা, আল সাহারা কনস্ট্রাকশন গ্রুপ। আচ্ছা, এটা কোন দেশে? এটা হলো আবুধাবিতে। আচ্ছা আচ্ছা। ম্যাম হ্যালো। হ্যাঁ, বলেন। এই যে সাইটেশন বিল্ডিং করতে গিয়ে হুম। এখন তো আমি অনেকগুলোতে ট্রাই করছি, কিন্তু হচ্ছে না কেন এটা তো বুঝতেছি না। মানে এটা কি ফ্রিতে হয় না নাকি? কন্টেন্টের জন্য না গ্রামারলিতে? না না না, সাইটেশন ওই যে মানে হ্যাঁ, সাইটেশন ওটা আপনি গ্রামারলিতে যে করতে পারবেন, ওটা প্রো টুল লাগবে তো। সাইটেশন বলতে ম্যাম আমি হচ্ছে অফ পেজেস যেগুলো বোঝাচ্ছি। অফ পেজেস এর যে সাইটেশন আছে মানে বিভিন্ন এর মধ্যে আমার ওয়েবসাইটে এটা লিংক আপ করে দিই, আচ্ছা মানে আচ্ছা। ওখান থেকে হ্যাঁ, ওই যে অফ পেজেও আপনি হচ্ছে ওই যে যে সাইটগুলোতে আপনি জয়েন হয়েছেন, ওগুলো ফ্রি এবং পেইড সাইট আছে, ওগুলো দেখে নিতে হবে। ফ্রি গুলোতে যে যে ফ্রি দেখবেন। দেখে ফ্রি দেখে দেখে করতেছি, তবুও মানে অনেকটা হচ্ছে না।
হচ্ছে যে না বলতে ডোমেন অ্যাপ্রুভাল হয় না, নাকি হচ্ছে আপনার লিঙ্কিং হচ্ছে না? অ্যাপ্রুভাল বলতে মানে ওখানে যে তো অ্যাকাউন্ট করতে হয়, তাই না? হুম। ওখানে গিয়ে অ্যাকাউন্ট করতে হয়, ওই যে অ্যাকাউন্ট করার সময় মানে ভালোভাবে অ্যাকাউন্টটা হয় না। ভালোভাবে হয় না মানে? মানে ভালোভাবে হয় না বলতে ওখানে মানে কি কি কতগুলো লেখা আসে, মানে ভালোভাবে হচ্ছে না মানে আহ, বাকিরা যেভাবে দেখাচ্ছে, ইউটিউবে যেভাবে দেখাচ্ছে ওভাবে তো ইউটিউবে হচ্ছে না। রিসেন্ট রিসেন্ট ভিডিও দেখবেন, হ্যাঁ, রিসেন্ট গুলা দেখবেন, মানে লাইক লাইক সার্চ করে আমরা যে ফিল্টার করে নেবেন যে একদম রিসেন্ট টাইমের ভিডিও গুলা, রিসেন্ট টাইমের ভিডিও গুলা দেখবেন, নাহলে তো আপনি ম্যাচ করবেন। এবং ওরা যে ওয়েবসাইট গুলোতে করে ওগুলোতেই ট্রাই করেন, সেম টাইপের ওয়েবসাইটে ট্রাই করেন, তাহলে তো সেম, প্রবলেম হওয়ার হ্যাঁ কথা সেম না। সেম টাইপের গুলোতে করছি। যাক, সমস্যা নাই, আরো দেখি কি হয়। একটা জিনিস মিস বুঝলাম কি, যে ভিডিও যেটা আমি না বুঝবো এটা যদি বারবার দেখি না, মানে আপনার কথাটাই বা অন্য কোনো ভিডিও যদি দেখি, যেই ওয়ার্ডটা আমি বুঝবো না এই ওয়ার্ডটা যদি আমি 7-8 বার আমি ভিডিওটা দেখি, তারপরে কিন্তু জিনিসটা আপনার মানে ক্লিয়ার হয়ে যায়। সেটা তো অবশ্যই, কারণ যে জিনিসটা ইজিলি আমি বুঝতে পারছি না, সেটা আমি যখন বারবার হুম। রিপিট হবে তখন। ওকে, তো যেটা বলছিলাম, তো এটা স্বাভাবিক আসলে, যে জিনিসটা আমাদের একবার বুঝতে প্রবলেম হয় সেটা বারবার দেখবো, বারবার দেখলে অবশ্যই সেটা সহজ হবে বা আয়ত্তে চলে আসবে, তেমন করে। দেখে আবার যদি সাথে সাথে যদি প্র্যাকটিসও করি না, আমি আরেকটা ওই ট্যাব খুলে, তাহলে কিন্তু আরো সুবিধা হয়। তা তো অবশ্যই হবে। এইটাই। কথাই তো আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আপনাকে পারফেক্ট করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এখন আমরা আজকে হচ্ছে আমাদের ডিফারেন্ট ক্যাটাগরিতে চলে যাব। এখন কিন্তু বেশ কিছু একটু অ্যানালাইটিক পার্ট বা টেকনিক্যাল কিছু পার্ট আসবে। যেমন আজকে গুগল অ্যানালাইটিক নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং আপনাদেরকে আমি যেটা অ্যাডভাইস দিয়ে রাখছিলাম যে আপনারা আপনাদের পাস্ট বিষয়গুলো, মানে আমাদের হচ্ছে মডিউলের অলমোস্ট হচ্ছে আমাদের টপিক ম্যাক্সিমাম টপিকই কিন্তু কাভার হয়ে গেছে। তো এখানে আর হয়তো বা 5-6টা আপনাদের ক্লাস হবে। তো ম্যাক্সিমাম টপিক কাভার হয়ে গেছে। এর মধ্যে আমি বলেছিলাম আপনাদের যার যে বিষয়গুলো ভালো লাগে সেই বিষয়গুলোর উপরে কিন্তু এখন রিসার্চ করতে থাকেন, যেন আমার ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা কিছুদিনের গ্যাপের পরে মার্কেট প্লেসের ক্লাস শুরু হবে, তখন যেন মার্কেট প্লেসে জয়েন হয়ে যেতে পারেন। কারণ আপনার যদি নিজের উপর কনফিডেন্স না থাকে, রিসার্চ এখন থেকে করতে না থাকেন, লাইক আপনার দুটো মার্কেট প্লেসে বা 6টা ক্লাস হবে, ইয়ার উপরে কি বলে, ফাইবারের উপর 2টা, আপওয়ার্কের উপর 2টা, 4টা ক্লাস। এই 4টা ক্লাস থেকে আপনি মার্কেট প্লেসে জয়েন হয়ে যেতে পারবেন তা কিন্তু না, এখানে অনেক রিসার্চের বিষয় আছে। এবং রিসার্চটা আপনাদের আরো সহজ হওয়ার জন্য কিন্তু আমি একটা ওভারভিউ ধারণা দিয়ে দিয়েছি। তার উপর বেস করে আপনারা হচ্ছে রিসার্চ করেন এবং একটু স্টাডি করেন। আপনাদের এই যে উপর যে বিষয়ের উপর গিগ দিবেন সেই বিষয়গুলো আরেকটু স্টাডি করতে থাকেন, ক্লাস ভিডিওগুলো রিপিট করেন, এটা কিন্তু আপনাদের মেইন টাস্ক। পাশাপাশি আমাদের এখানে এখন যে বিষয়গুলো আসবে ওগুলো সবগুলোতে হচ্ছে আপনাদের ইয়া থাকবে না, লাইক হচ্ছে আহ, আহ, সবগুলো বিষয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এরকম না, কিছু কিছু বিষয় অ্যাসাইনমেন্ট যাবে। তো সেক্ষেত্রে পাশাপাশি এটাও চালিয়ে যাবেন, এবং পাস্ট বিষয়গুলো রিভিউ করার সময় কিন্তু এখনই, এখনই কিন্তু রিভিউ করার সময়। তো এগুলো একটু রিভিউ টিভিউ করে নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকেন, ঠিক আছে? ওকে। তো এখানে আমরা আজকে হচ্ছে গুগল ওয়েব অ্যানালাইটিক দেখব। গুগল ওয়েব অ্যানালাইটিক মানে কি বোঝা যাচ্ছে? মানে নামটা শুনে মনে হচ্ছে গুগলেরই একটা কোনো প্রোডাক্ট না? এটা কি গুগলে কোনো প্রোডাক্ট মনে হচ্ছে না একটা? গুগলে একটা প্রোডাক্ট মনে হচ্ছে, এবং এই প্রোডাক্টের কাজ হচ্ছে ওয়েবসাইটের অ্যানালাইটিক্স প্রদান করা। নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে এই গুগল ওয়েব অ্যানালাইটিক কি করে। আপনার ওয়েবসাইটের যত অ্যানালাইটিক ডেটা আছে সেই ডেটাগুলো আপনাকে প্রোভাইড করবে। তো কিভাবে প্রোভাইড করবে? আপনার ওয়েবসাইটের সাথে এই গুগলের এই টুলটাকে ইন্টিগ্রেট করার মাধ্যমে। তো আপনি আপনার ওয়েবসাইটকে যে কোনো জায়গায় কি ইন্টিগ্রেট করতে পারেন ট্রাস্টেড ছাড়া? যেমন ফেসবুকের সাথে কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনি ইন্টিগ্রেট করেছিলেন, তাই না? পিক্সেল সেটআপের জন্য ফেসবুকের সাথে কিন্তু একবার ইন্টিগ্রেট করেছেন। তো এখন আবার টুইটারের সাথে তো আছে। জি, টুইটারের সাথে তো ইয়ে দেখলাম কানেক্টেড, এই গুগল অ্যাপটা। কানেক্ট থাকতে পারে, কিন্তু আমরা ইন্টিগ্রেশন অনলি হচ্ছে আমাদের ফেসবুকের সাথে ওয়েবসাইটের করিয়েছি। কেন করেছি? কারণ ফেসবুকও হচ্ছে আমার কাছে একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, আর ওয়েবসাইট তো আমার কাছে একটা আমার অ্যাসেট, তাই না?
ওয়েবসাইটটা হচ্ছে আমার কাছে একটা অ্যাসেট, আর ফেসবুক হচ্ছে একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম। সো ফেসবুকের সাথে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে নির্ভয়ে নিঃসন্দেহে আমরা ইন্টিগ্রেট করাতে পারি। ঠিক তেমনি ওয়েব অ্যানালাইটিক্স যেটা গুগলের, এটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট। সো গুগলের কোনো প্রোডাক্ট ইউজ করতে কি আমরা কোনো ভয় পাই? ট্রাস্ট ইস্যু আছে কারোর যে আমার গুগল ড্রাইভ আমার কাছে সেফ না, গুগলের জিমেল আমার কাছে সেফ না? হ্যাঁ, গুগলের সার্চ কনসোলে আমার সার্চ কনসোলে ইন্টিগ্রেট করিয়েছিলাম, বলছেন না তো আপনারা? গুগল সার্চ কনসোলে ইন্টিগ্রেট করালাম না আমাদের সাইটটাকে, সার্চ জি কনসোলের সাথেও কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে। তো এই গুগল সার্চ কনসোল আমার কাছে সেফ না, বা গুগলে যে আর অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো আমাদের কাছে সেফ বা আনসেফ কখনো মনে হয়? আমাদের কাছে কখনো আনসেফ মনে হয় না, কারণ তারা একটা ট্রাস্ট একটা স্পেস তারা নিয়ে নিয়েছে আমাদের মনের মাঝে, যে আমরা কিন্তু নির্ভয়ে আমরা তাদের যে কোনো টুলকে ট্রাস্ট করে থাকি গুগলের। তো এইটা হচ্ছে গুগলের একটা পাওয়ারফুল টুল এবং টোটালি ফ্রি অফ কস্ট। এই টুলটা ইউজ করতে আপনাকে কোনো প্রকার পে করতে হবে না, বাট একটা সময় কিন্তু পে করতে হতো। লাইক এখন যেমন আমরা একে গুগল অ্যানালাইটিক্স, বা এটার আপডেটেড নাম কি জানেন? GA4। গুগল অ্যানালাইটিক্স এর আপডেটেড নেম হচ্ছে GA4। মানে এদের ডে বাই ডে যত আপডেট আসবে, ভার্সন যত আপডেট আসবে, তত কি হয় নামগুলো চেঞ্জ হতে থাকে। তো এক সময় নাম ছিল হচ্ছে 360, এরকম 2000 কততের দিকে, 20-এর পরে। তো তখন কিন্তু এই GA4-এ যেসব ফিচার দেওয়া আছে, এইসব ফিচারের জন্য তখন পে করতে হতো। মানে এই তথ্যগুলো পাওয়ার জন্য পে করতে হতো গুগলকে। ঠিক আছে? বাট এখন মানে তার থেকে তো ওই যে মানে এই গুগল অ্যানালাইটিক্স এর শুরু যখন থেকে এই অ্যানালাইটিক্স এর শুরু, যাত্রা শুরু, তখন থেকে কিন্তু প্রায় হচ্ছে আপনার এখন পর্যন্ত ডে বাই ডেটা আপডেট হচ্ছে। এবং টোটালি এই যে এখন হচ্ছে সব থেকে লেটেস্ট ভার্সনে সে আছে, GA4 ভার্সনে। এখন সে সর্বাধিক ডেটা প্রোভাইড করতে সক্ষম, এবং যত দিন যাবে তত আরো আপডেট হবে, আরো ইন ডিটেল সে ডেটা প্রোভাইড করতে পারবে। তো এটা টোটালি ফ্রি অফ কস্ট। এই ডেটা আপনাকে যদি টুলস এর মাধ্যমে কালেক্ট করতে হতো, পেতে হতো, মানে পেইড ভার্সন টুলস এর মাধ্যমে, মানে এটা তো টুলসই, যাই হোক এটা একটা টুলস। তো এটা যদি পেইড ভার্সন হতো আপনাকে অনেক পে করতে হতো এত এত ইনফরমেশন পাওয়ার জন্য। এখানে আপনার ভিজিটরদের খুঁটিনাটি সকল তথ্য সে প্রোভাইড করতে সক্ষম। কেমন তথ্য? ভিজিটররা কোন কান্ট্রি থেকে আসছে, হ্যাঁ, কোন ডিভাইস থেকে সে তারা ব্রাউজ করতেছে, মোবাইল আর ডেস্কটপ, মোবাইল হলে মোবাইলের আবার কোন ভার্সন, তারপরে কোন পেজে কতক্ষণ সে স্টে করলো, কোন পেজে সে স্ক্রল করে কত পর্যন্ত সে গেল, বা কি কি সে অ্যাকশন মেক করলো আপনার ওয়েবসাইটে, সকল ডেটা তথ্য সে প্রোভাইড করতে সক্ষম, অনেক অ্যাডভান্স লেভেলের তথ্য প্রোভাইড করতে সক্ষম। এখন এখানের একটা বিষয় আছে, এই ওয়েব অ্যানালাইটিক্স এর ডেটা আপনি কখন পাবেন? আপনার ওয়েবসাইটটা অবশ্যই সচল থাকতে হবে, তাই না? অ্যাক্টিভ থাকতে হবে, ভিজিটর আসা যাওয়া থাকতে হবে, কিছু কিওয়ার্ড র্যাঙ্কে থাকতে হবে, সোশ্যাল শেয়ারিং হতে থাকা লাগবে। লাইক আপনার র্যাঙ্কে কিওয়ার্ড গেল না, বাট সোশ্যাল মিডিয়া থেকে আপনার আসছে, ব্যাকলিঙ্কিং এর মাধ্যমে আসছে ভিজিটররা। তো ভিজিটর ছাড়া কিন্তু অ্যানালাইটিকের এভরিথিং আপনাকে জিরো শো করবে। আমাদের ডেটা সেকশনে সব জিরো থাকবে, অপশনগুলো ঠিকই ক্রিয়েটেড থাকবে, বাট সবকিছু জিরো জিরো থাকবে, আমরা আসলে তেমন তথ্য দেখাতে পারবো না। হ্যাঁ, কারণ আমাদের ওয়েবসাইটে কি অ্যাক্টিভ না, আমাদের ওয়েবসাইটে ভিজিটর নাই, আমাদের সিরিয়াসলি আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করছি না। আপনারা হচ্ছে আমাদের সবারই তো আমরা ফ্রিতে কাজ করতেছি, তাই না? প্যান্থিয়ন সাইটে ফ্রিতে করছি। তাহলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি হয়েছিল? সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি আপনি অ্যাকাউন্ট খুলেই কি অ্যানালাইটিকের তথ্য পেয়ে গেছিলেন? অ্যানালাইটিক বা ইনসাইট কি আপনার অ্যাকাউন্ট খোলার পরপরই দিয়ে দিয়েছিল? না ম্যাম। আপনাদের সময় লেগেছে না? কন্টেন্ট শেয়ার করেছেন, ফলোয়ার বেড়েছে, এনগেজমেন্ট আসছে, পেজ রিচ স্টেপ বাই হয়েছে, স্টেপ পোস্ট এগিয়েছে। রিচ হয়েছে, তারপরে যে হচ্ছে আপনাকে বিভিন্ন অ্যানালাইটিক বা ইনসাইট ডেটা দিয়েছে। ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, একদম একটা নিউবর্ন ওয়েবসাইটে কখনো অ্যানালাইটিক ডেটা শো করে না। এবং সেই মানে ডেটা তো অবশ্য প্রয়োজন হবে হচ্ছে আমার পারফরমেন্সকে মেজার করার জন্য, আমার ডেটাগুলো প্রয়োজন হবে, তাই না? যে আমার কোন ব্লগে বেশি ভিজিটর আসছে,
কোন কান্ট্রি থেকে বেশি ভিজিটর আসছে, তাহলে ওই কান্ট্রিকে আমি টার্গেট করব, ওই ব্লগ, ওই টাইপস অফ ব্লগে আমি বেশি গুরুত্ব দিব, বা ওই টাইপস অফ প্রোডাক্টে বেশি ভিজিটর আসতেছে, ওই টাইপস অফ প্রোডাক্ট আমি বেশি স্টকে রাখার চেষ্টা করব। তখন আপনি ডিসিশন মেক করতে, বা আপনার হচ্ছে একটা প্ল্যানিং করতে, বা আপনার হচ্ছে যেই বিজনেসের প্ল্যান মেক করা হয় কিন্তু অ্যানালাইটিক্স দেখে। আপনার বিজনেসের যে একটা প্ল্যান মেক করবেন, লাইক আপনি খালি, আমরা শুধু কি করছি, আমাদের কাজ, রাইটারদের কাজ কি করছি, আমরা কন্টেন্ট রাইটিং করে দিচ্ছি। এসইও স্পেশালিস্ট কি করতেছেন? এসইও স্পেশালিস্টের এসিও কাজ করে কি? দিচ্ছে। সে এসইওর জাস্ট খালি স্কোর এনে দিচ্ছে, এসইও ইস্যু ফিক্স করছে, ঠিক আছে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটার, তার এই সকল কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছে। কিন্তু এই ওয়েব অ্যানালাইটিক্স অ্যানালাইসিস যিনি করবেন, তার কাছে কি থাকবে, যে এই যে তার সবকিছু। ওয়েবসাইটের অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এই অ্যাক্টিভিটি গুলার বা তার ওয়েবসাইটের পারফরমেন্স মেজার করা থাকবে তার কাজ। তার পারফরমেন্স মেজার করবে, তার এই অ্যানালাইটিক্স এর মাধ্যমে সে কি করবে, তার পারফরমেন্স হচ্ছে মেজার করতে পারবে যে আসলে সে ঠিকঠাক ওয়েতে যাচ্ছে কিনা, এবং তার বিজনেস প্ল্যান, লাইক তার নেক্সটে কি কোন ওয়েতে তাকে এগিয়ে যেতে হবে, তাকে পার ডে কয়টা পোস্ট করতে হবে ওয়েবসাইটে, পার ডে কয়টা পোস্ট শেয়ারিং হবে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ কি পরিমাণ, কোন কিওয়ার্ডের উপর বেশি ফোকাস করবে, কোন কান্ট্রির অডিয়েন্সকে বেশি টার্গেট করবে, এই সকল ধরনের ডিসিশন মেক করবে কোথা থেকে, এই ওয়েব অ্যানালাইটিক্সের বা অ্যানালাইসিসের মাধ্যমে। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমি একটা জিনিস বলে নিই, আপনাদের এই যে 3 লেভেলের, মানে আমাদের যে থার্ড পার্টে যে বিষয়গুলো আসবে, এই বিষয়গুলা আপনাকে আমি যতই ডিটেলে বলি না কেন, সবকিছু আরো অনেক ডিটেলে আলোচনা করার অপশন আছে, কারণ এগুলোর পরিধি ব্যাপক। এখন আমি যত ডিটেলই বলি না কেন, যত আপনাদেরকে কিছু নোটসও শেয়ার করব, যাই দেই না কেন বা যাই করি না কেন, হ্যাঁ আপনারা এগুলো যখন প্র্যাকটিক্যালি জিনিসগুলো নাড়াচাড়া না করবেন, ঠিক আছে, লাইক হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটে আছে এরকম একটা স্ট্যাটাস আছে, আপনি ভিজিটর দেখতেছেন, বা এগুলো নিয়ে আপনি যতক্ষণ না প্র্যাকটিক্যালি এই কাজগুলো করবেন, অনলি ওয়েব অ্যানালাইটিকের ক্ষেত্রে বলতেছি না, আমাদের এখানে আরো অনেক বিষয় আছে গুরুত্বপূর্ণ। এই যে কনভার্সন ট্র্যাকিং এর কিছু বিষয় আছে, হ্যাঁ ইভেন্ট ক্রিয়েশন, ট্যাগ সেট আপের কিছু বিষয় আছে, এই ট্যাগ গুলো আসলে কিভাবে কি পারফর্ম করে আমরা সেট আপ গুলো যা শিখে নিব, বাট কিভাবে আসলে পারফর্ম করছে, রেজাল্ট বা আউটপুট গুলা কিভাবে আসছে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি যদি না করতে পারি, তখন কিন্তু আসলে জিনিসটা আপনি 100-এ 100 গেইন করতে পারবেন না। কিন্তু যতটুকু দেখায় দেবো ইনশাল্লাহ, এটুক দ্বারা আপনারা মোটামুটি সাহস পাবেন, বা মানে ক্লায়েন্টের এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি ডিল করার সাহস পাবেন, বা নামতে পারবেন মাঠে। দেন হচ্ছে আপনার যদি নিজের একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট নিয়ে যদি কাজ করতে থাকেন এর মধ্যে থেকে, লাইক আপনারা এখন কিন্তু ওয়েবসাইটে জানেন যে আসলে কোন কোন কারণে আপনাদের পেনাল্টি আসতে পারে, কোন কোন কারণে ওয়েবসাইটে প্রবলেম হতে পারে, বা ব্লগটাকে কিভাবে আপনি গুগলে ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করবেন, এরকম কিন্তু টুকিটাকি অনেক কিছু শিখে গেছেন। এখন কিন্তু আপনি চাইলে .com ডোমেন নিয়ে কাজ শুরু করতে পারেন, এবং ক্লায়েন্টের কাজ পেতে পেতে হয়তোবা আপনার কিছু ভিজিটর আছে, আপনার ভিজিটরের উপরে সেই বিষয়গুলো আপনি আরো ভালোভাবে এক্সপেরিমেন্ট করতে পারবেন। এইটা একটা, তাহলে আপনি আর নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন এই সেকশনগুলো নিয়ে কাজ করতে চাইলে। অথবা কোনো ক্লায়েন্টের কাজ যখন শুরু করবেন, তখন আপনি, মানে এখন তো জানবেনই মোটামুটি অনেক বিষয় জেনে যাবেন, তখন আরো বেটার এক্সপেরিমেন্ট করতে পারবেন, এবং আপনার নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন ওই টাইমটাতে, এবং 100-এ 100 তখনই ডেভেলপ করতে পারবেন। এছাড়া কিন্তু দেখা যাবে যে আমাদের সবকিছু ফাঁকা ফাঁকা লাগবে, আমাদের সবই আছে কিন্তু তথ্য নাই। ঠিক আছে, সবই আছে, তথ্য নাই, আমাদের কোনো তথ্য ছাড়া তো আসলে অনেক কিছু বোঝা যায় না। গুগল অ্যানালাইটিক্স। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স আসার পরে বলতেছে গো টু অ্যানালাইটিক্স। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সে বললাম, গো টু অ্যানালাইটিক্সে সে হচ্ছে আমার ডিরেক্ট একটা ক্রিয়েট করা ইসে নিয়ে আসছে। আচ্ছা, আহ, আপনাদের কেমন আসবে? ট্যাগ ম্যানেজার। হুম, এই প্রথম লিঙ্কটাতেই যাবেন, অ্যানালাইটিক্স টুলস অ্যান্ড সলিউশন ফর ইওর বিজনেস।
এটাতে আসার পরে সাইন ইন টু অ্যানালাইটিক্স, মানে আপনার অলরেডি আছে, মনে করেন আমার একটা আছে, আমি এখানে সাইন ইন হব। বা গেট স্টার্টেড টুডেতে গেলে আমার নতুন একটা অ্যানালাইটিক অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো। কি ব্যাপার, আমার ক্রিয়েট কি অ্যাভেলেবিলিটি নাই? মাল্টিপল তো ক্রিয়েট করা যায়। হুম, মাল্টিপল অ্যাকাউন্ট কানেক্ট করা যায়। এখন আমি একটা কাজ করি। মিস, আপনি যে বলছিলেন গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটা কি গুগল অ্যাড অ্যাকাউন্ট? না না, অ্যাড অ্যাকাউন্টে আমরা হচ্ছে অ্যাড রান করব। অ্যাড অ্যাকাউন্টে কি করব? ওইটা তো আমাদের নাই। অ্যাড রান করব, হ্যাঁ ওইটাও শেখাবো। হ্যাঁ, এটা গেট স্টার্টেড দেই তো দেখি, অন্য একটা মেল দিয়ে ট্রাই করতেছি। হ্যাঁ, আচ্ছা এই যে আপনাদের এরকমই আসবে, মানে আমার ওই মেলে আছে জন্য আর ক্রিয়েট করতে দিবেন। আচ্ছা আমি এই মেলও করতে যাচ্ছি না, আমি অন্য আরেকটা মেল, আরেকটা কমন মেল আছে, এটাতে নিই। গুগল অ্যাড অ্যাকাউন্টে তো আপনারা অ্যাড রান করবেন, ফেসবুকে যেমন করছেন না। গুগল অ্যানালাইটিক্স, এই যে প্রথমটাতে গেট স্টার্টেড টুডে যাবেন, যাওয়ার পরে স্টার্ট মেজারিং, স্টার্ট মেজারিং এ গেলাম, যাওয়ার পরে অ্যাকাউন্ট নেম দিতে বলতেছে। আমাদের ওয়েবসাইটের নামটা কি ছিল? পেট ফুড না? পেট ওয়ার্ল্ড। পেট ওয়ার্ল্ড। পেট ওয়ার্ল্ড। পেট ফুডের কাজ শেষ, এটা ডিলিট করে দিই। পেট ওয়ার্ল্ড, সো এই নামটা দিব। নামের ক্ষেত্রে আমি এখন হচ্ছে বলতেছে অ্যাকাউন্টের নাম দাও, যে কোনো নাম আপনার নিজের নামে দেন, সমস্যা নাই তো, নিজের নামে দেন, সমস্যা নেই। তারপরে এই যে সবগুলো টিক মার্ক দিয়ে নেক্সটে যাবেন। তারপরে বলতেছে প্রপার্টি নেম, প্রথমে একটা নিজের নাম দিয়েন, আর এটা আপনার বিজনেসের নাম দিয়েন। রিপোর্টিং টাইম জোন ইউনাইটেড কিংডম দেওয়া আছে। তো এখন আপনার ক্লায়েন্ট যেই কান্ট্রির, সেই কান্ট্রি দিবেন। আপনি যে কান্ট্রি, আপনি সেই কান্ট্রি সেট করবেন। কারণ কি, রিপোর্টিং টাইম জোন মানে কি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। রিপোর্টিং টাইম জোন মানে লাইক আমাকে দেখালো সকাল 9 AM এ অনেক বেশি ভিজিটর আসছে। এখন এই 9 AM কোন দেশের 9 AM, আমেরিকান না ইউকে নাকি হচ্ছে বাংলাদেশ? সো এই যে যেটা সেট করে দিবেন সেটা, এগুলো চেঞ্জ করা যাবে না। তারপরে কারেন্সি হচ্ছে ব্রিটিশ পাউন্ডে আসছে। লাইক হচ্ছে আপনার অ্যাডসেন্স, যদি আমাদের অ্যাপ্রুভাল থাকে অ্যাডসেন্সের তথ্য এখানে দেখা যাবে। তো সেইখান থেকে কোন কন্টেন্টে কি পরিমাণ হচ্ছে আর্ন হয়েছে, সেটা কোন ডলারে দেখাবে। কানাডিয়ান ডলার, ইউএসডি ডলার দিয়ে দিই, ইউএস ডলারে। নেক্সট, তারপরে বলছে বিজনেস ডিটেলস, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আমাদেরটা কোন ক্যাটাগরি বা কোন ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে আর্টস, এন্টারটেইনমেন্ট, অটো, বিউটি, গেমস। এটা কি রিলেটেড, পেট ফুড কোনটাতে যায়? হোম অ্যান্ড গার্ডেন, দেখেন অনেক ক্যাটাগরি আছে। জবস, ইন্টারনেট, সায়েন্স, প্রপার্টি, এই যে পেটস উপরে গেল না? পেটস অ্যান্ড অ্যানিমেল ক্যাটাগরি মিলে গেছে না? আপনাদেরটা যার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি দিবেন। অথবা আদার অপশনও মনে আছে, এই যে আদার বিজনেস অ্যাক্টিভিটি, যদি কোনোটার সাথে ম্যাচ না করে ক্যাটাগরি, কে দিবেন? আদার বিজনেস অ্যাক্টিভিটি। তারপর আপনার বিজনেসের সাইজ কেমন, মানে হচ্ছে আপনার বিজনেসে এমপ্লয়ি কতজন, দিলাম হচ্ছে 1 থেকে 10 জন। যেহেতু অনলাইন বিজনেস, 1 থেকে 10 জনকে দিয়ে, মানে মার্কেটিং টিম টিম সব মিলিয়ে 10 জনের মতন এমপ্লয়ি আছে। সেক্ষেত্রে আপনি এভাবে সেট করলেন। দেন নেক্সটে যাবেন, আপনার বিজনেসের অবজেক্টিভটা কি? বিজনেসের অবজেক্টিভ কি বলেন? লিড ট্রাফিক। কালেক্ট, না সেল আনা, নাকি ট্রাফিক আনা, নাকি নাই কোনোটাই না, অন্য কিছু? ইউজ এনগেজমেন্ট অ্যান্ড রিটেনশন। একটাই দিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে যদি সবগুলা দেওয়া যায়, আমি সবগুলো অপশনে দিয়ে রাখতে পারি। সেলসও চাই, লিডও চাই। হ্যাঁ, আর ওখানে আমরা যদি সাইন আপ ফর্ম দিয়ে দেই তাহলে আমার লিড আসবে, তাই না? লিড কালেক্ট হবে। তো সেক্ষেত্রে দিব। হ্যাঁ, দিয়ে পরে অথবা কোনোটার সাথে ম্যাচ না করলে আপনি আদার দিয়ে দিতে পারেন। দেন ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আপনার তাদের ডেটা প্রসেসিং টার্মস আপনি মেনে চলবেন।
বা এখানে তো আসলে ইউজারদের অনেক ইনডেপথ ডেটা পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের কোনো তথ্য দ্বারা যেন আমরা হচ্ছে কোনো ব্যাড প্র্যাকটিস না করি, এই আর কি ডেটা প্রসেসিং টার্মস গুলো এগুলো আমরা অ্যাকসেপ্ট করব, এগুলো সব অ্যাকসেপ্ট করে আই অ্যাকসেপ্ট। আচ্ছা, এখন বলতেছে আপনি এটা অ্যানালাইটিকটা সেট আপ করবেন কার জন্য, ওয়েবসাইট ওর অ্যান্ড্রয়েড অ্যাপ না আইওএস অ্যাপ, কোনটা কার জন্য? ওয়েবসাইট। অবশ্যই ওয়েবসাইটের জন্য। তো এখানে এখন এইচটিটিপিএস প্রোটোকল দেওয়া আছে, এরপরে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটা কি ছিল, সেই ইউআরএল, এতটুকু ইউআরএল কপি করলাম, এইচটিটিপিএস চলে আসছে, এটা কেটে দেবো না, সমস্যা নেই, এই এতটুকু কেটে দেবো, প্রোটোকল রাখা যাবে না। প্রোটোকলটা এখানে সে দিয়ে দিয়েছে, অথবা প্রোটোকল যদি ডিফারেন্ট হয় আমি এখানে ডিফারেন্ট সিলেক্ট করবো, আমাদের তো এস এস সহ দিয়েছিল না, সবারটা কি এস সহ আছে কিনা এখানে দেখে নেবেন যে এস সহ আছে কিনা। তো আমাদের এস সহ আছে, সো এস সহ দিয়েছি, এস না থাকলে আমরা এইভাবে দিতাম। তো এটা কার ওয়েবসাইট? মাই ওয়েবসাইট। আচ্ছা, স্ট্রিম নেম, দেন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। বলতেছে নো ডেটা রিসিভড ইন পাস্ট 48 hours। ওকে, নেক্সট। তো এখন দেখেন এখানে বলতেছে চুজ হাউ টু সেট আপ গুগল ট্যাগ। বলতেছে গুগল ট্যাগটা কিভাবে সেট করবা, এটা আপাতত পরে চলে যাচ্ছি আমি। গেট স্টার্টেড এ যে গেলে মনে হয় আমাকে হোমে নিয়ে যাবেন। এখানে আমাকে কিছু ইয়ে আসছে, মানে ফাইনাল ইন্টিগ্রেশনের জন্য, এটা ছাড়া দেখি আমাকে সামনে নিয়ে যায় কিনা ড্যাশবোর্ডে। হ্যাঁ, নিয়ে যাবে। আমি ওগুলো কন্টিনিউ করে কন্টিনিউ টু ড্যাশবোর্ডে যাওয়ার জন্য প্রস্তুত। এখানে বলতেছে কিছু কি ইভেন্ট, এগুলো দরকার নেই আপাতত। ইমেল কমিউনিকেশন, সেভ। তো এটা হচ্ছে গিয়ে হচ্ছে আমাদের অ্যানালাইটিকের ড্যাশবোর্ড, কিন্তু ড্যাশবোর্ড ইজ ব্লাঙ্ক। এবং ব্লাঙ্ক কেন? কারণ নো ডেটা রিসিভড ফ্রম ইয়ার ওয়েবসাইট ইয়েট। বলতেছে তোমার ওয়েবসাইট থেকে আমরা এখনো কোনো ডেটা রিসিভ করতে পারি নাই। কেন পারবে না সে, বলেন তো? কোডটা ট্যাগ বসায়নি। নাই। ট্যাগ কোড আমাদের তো কোনো বসায় নাই মানে ইন্টিগ্রেট করায় নাই আমার ওয়েবসাইটের সাথে তাকে এখন পর্যন্ত, মানে ওয়েবসাইটের যে একটা কানেকশন, আমরা হয় হচ্ছে কানেকশন ঘটিয়েছি কিসের মাধ্যমে, এপিআই কির মাধ্যমে, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগ ট্যাগের মাধ্যমে, বা আপনার কোডের মাধ্যমে, তাই না? জাভাস্ক্রিপ্ট কোড বা কোথাও কোথাও এইচটিএমএল কোড দিয়ে দেয়, সে কোডের মাধ্যমে ইন্টিগ্রেট করায়, সেটা করায় নাই জন্য এটার মেইন ইন্টারফেসটা এখনো আসে নাই, এবং সে আমার ডেটা রিসিভ করতে পারবেও না। তো এখন আমি গেট ট্যাগ ইনস্ট্রাকশনে যদি যাই, এখানে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিতেছে। স্ট্রিম নেম, এই যে আমি যা যা কাজ করলাম, হ্যাঁ সব দেখাচ্ছে এখানে, সমস্যা নাই। ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনসে চলে যাবেন, ওই যেটা দেখাচ্ছিল একটু আগে, যেটা দেখাচ্ছিল ওইটা। তো সেই ট্যাগটা ইনস্টল ম্যানুয়ালি, হ্যাঁ এখান থেকে না আমরা ম্যানুয়ালি ইনস্টল করব। ম্যানুয়ালি ইনস্টল করার জন্য এই যে ট্যাগটা আমাকে দিয়েছে তারা, এখানে কি বলতেছে, বিলো ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের গুগল ট্যাগ। ভালো কথা। কপি অ্যান্ড পেস্ট দ্য ট্যাগ ফর এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। তোমার ওয়েবসাইটের সকল পেজে যে কি করো, এটা পেস্ট করো ইমিডিয়েটলি আফটার দ্য হেড এলিমেন্ট, মানে হেড সেকশনের এলিমেন্টের পরে এটা তুমি পেস্ট করো। ডোন্ট অ্যাড মোর দেন ওয়ান ট্যাগ টু ইচ পেজ, ঠিক আছে? একটার পেজে একটার বেশি, প্রত্যেক পেজে একটা বেশি ট্যাগ অ্যাড করবা না। আচ্ছা, এটা হচ্ছে টোটাল স্ক্রিপ্টটা। এখন সে বলতেছে তোমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে তুমি হচ্ছে ট্যাগটা বসাবা। এখন প্রত্যেকটা পেজে ট্যাগ বসানোটা কেমন কেমন একটা ঝামেলার বিষয় বলেন। আমি লগ ইন হচ্ছি ওয়েবসাইটে। সো আমি আমার ওয়েবসাইটে যেই পেজেই যাই না কেন, লাইক আমি এখন আসছি হচ্ছে হোম পেজে, আমি এখন চলে যাচ্ছি কন্টাক্ট পেজে। কন্টাক্ট পেজে হেডার সেকশন আছে না? হুম, লার্ন পেজে, লার্ন পেজেও এই হেডার সেকশন আছে না? মানে আমি যেখানেই যাই এই হেড সেকশনটাতে সব জায়গায় থাকবে। দ্যাটস ওয়াই সে বলে দিয়েছে যদি আমরা হেডের আন্ডারে বসাই, তাহলে হেডটা তো সকল ওয়েবসাইটেরই মানে মানে ওয়েবসাইটের সকল পেজে হেড সেকশনটা আছে। হেড সেকশনটা ওয়েবসাইটের সকল পেজে আছে, তখন সকল পেজেই সেট হয়ে যাবে। কারণ আমার যদি সকল পেজে এটা সেট না হয়,
আপনার সকল পেজের ডেটা কি সে কালেক্ট করতে পারবে? পারবে না কিন্তু, ঠিক আছে। তো এটা কপি করলাম, করার পরে হেড সেকশন কোথায় আছে আমরা জানি না। হেডার এন্ড ফুটারে। ফেসবুকে তো করলাম না, ফেসবুকে কি দিয়ে করলাম? ওই যে কোথায় ইয়াতে এটা? যাব, ওই হেডার ইয়ার ওর মাঝখানে পেস্ট করবো মনে হয়। ও আচ্ছা, ফেসবুক এটা তো আমরা ডিরেক্ট করলাম তাই না? ফেসবুকেও কিন্তু দেখা যাচ্ছে যে ওই এক টুল ছাড়াও আমরা করতে পারবো। এই যে থিম ফাইল এডিটরে যাচ্ছে, সার্চ কনসোলে দেখিয়েছিলাম তাই না? সার্চ কনসোলে যে সিস্টেমে করেছেন, তারপরে এখন যেভাবে একই ওয়ে, বাট এগুলো যাদের কাছে জটিল মনে হয়, প্লাগইন আছে কিন্তু। প্লাগইন একদম ফাঁকা থাকবে, হেড লাগা থাকবে, হেডে নিয়ে পেস্ট করে দিলেই হয়ে যায় কাজ। প্লাগইন আছে এগুলার অ্যানালাইটিক, মানে এগুলা হেডার এন্ড ফুটার লিখে সার্চ করলে ওই রিলেটেড প্লাগইন চলে আসে। সো দরকার নাই আমাদের এক্সট্রা প্লাগইন নিয়ে প্যারা নেওয়ার দরকার কি। আমরা এখানে কি খুঁজবো? হেডার ডট পিএসপি সেকশনে ক্লিক চলে যাচ্ছি। হেডার ডট পিএসপি তে হেড সেকশন কোনটা আমরা এখন দেখলে সহজে বুঝতে পারবো, যেহেতু আমরা একবার কাজ করেছি বা গুগল সার্চ যে কনসোলটা আমরা সেট করেছিলাম। যদি খুঁজে পাচ্ছি না, একুশ অনেক অসংখ্য। হুম, কি বলছেন? 21 আর 22-এর, 21 আর 22 হ্যাঁ, এর 21, এখানে। এই যে আপনারা কাজ করেছেন আপনাদের মুখস্থ হয়ে গেছে যে 21 আর 22-এ আছে। এই যে 21-এ আছে। তা আমি খুঁজে পাচ্ছি না, আমি এখানে অ্যাডভান্স সার্চ করে নিলাম হেডে, এই যে এখানে হেডিং ক্লোজ, এই যে হেড স্টার্ট ফ্রম হিয়ার। তো এখানে আমি এখন এন্টার দেব, এই হেডের নিচে এন্টার দিয়ে আমি এই যে কোডটা পেস্ট করলাম, ব্যাস। এখন এটা আমি আপডেট করব ফাইলটা। ডান। এখন এখন এখানে আর কিছু করার নাই। আপডেট করলাম, করার পরে এখন আমি একটু রিফ্রেশ দিই। এখন দেখেন ইন্টারফেসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আবার, তাই না? এখন কিন্তু আমার মেনু অপশন গুলা, এই যে পাশের বার গুলা, সাইড বার গুলা চলে আসছে। একটু আগে কিন্তু ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে ইন্টিগ্রেশন হয়েছিল না। এখন আমি একটু, এটা হোম কোনটা, হোমে যাই। হোমে গেলে আচ্ছা, এই দেখেন এখনো এই এই লেখাটা আর দেখাবে না, হ্যাঁ। এই 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 লেখাটা কিন্তু আর দেখাবে না। কিন্তু এখনই মানে অনেক সময় ইনস্ট্যান্ট মানে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো বা একটু সময় নিতে পারে, আপনাকে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। বলতেছে নো ডেটা রিসিভড ফ্রম ইউর সাইট ইয়েট, বাট এখানে দেখেন অপশনগুলো চলে আসছে। আপনার এটা ইন্টিগ্রেট না হলে আসতো না। এই যে এখানে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক। এখন আমি আরেকটা জিনিস দেখবো, যে এখানে আমার ওয়েবসাইটটাতে আরেকটা জিনিস চেক করবেন। আপনার ওয়েবসাইটের সেটিংস প্লাস হচ্ছে রিডিং, রিডিং এ যে হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা টিক মার্কটা তুলে দেওয়া আছে কিনা এটা চেক করবেন, ঠিক আছে? এটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু ওখানে ইন্টিগ্রেট করা যাবে না, এটা একটু লক্ষ্য রাখবেন। ওকে, এখন হচ্ছে, এখন অসংখ্য এখানে অপশন চলে আসবে আপনার। রিপোর্টস, রিপোর্টসে যখন যাবেন একটা ওভারভিউ রিপোর্ট দেখাবে। তো এখানে আমাদের 00 থাকলে অপশনগুলো যেহেতু আছে, আমরা হচ্ছে মোটামুটি দেখে কিছু তথ্য এখানে দেখাতে পারবো। অ্যাক্টিভ ইউজার, আচ্ছা আমি একটু এখন তো ডেটা রিসিভিং শুরু করে নাই তারা, ডেটা রিসিভিং শুরু করে নাই, লাইক কিছু এনগেজমেন্ট যদি করি পেজগুলাতে, লাইক একটু স্ক্রল করলাম, পেজগুলো একটু চেঞ্জ করি, যদি কিছু ডেটা যদি আসে, এই যে আমার এই অ্যাক্টিভিটি ডেটাগুলা সেখানে দেখাবে, হ্যাঁ। হুম, এই যে দেখেন, দেখছেন 0 ছিল, একজন হয়ে গেছে। লাস্ট 30 মিনিটসে অ্যাক্টিভ ইউজার কয়জন? 0 থেকে সাথে সাথে এক হয়ে গেল। আপনারা ভিজিট করলে আরো কিছু অ্যাড হবে। 0 ছিল কিন্তু, তাই না? অ্যাক্টিভ ইউজার এটা কিন্তু, এবং এটা রিফ্রেশ হলো। আমি যখন এখানে আসলাম সাথে সাথে এই যে লাইনটা গেল, মানে অটো রিফ্রেশ হলো। আমি কিন্তু পেজ রিফ্রেশ করি নাই, যে এখন করতেছি রিফ্রেশটা, বাট একটু আগে কিন্তু অটো রিফ্রেশ হলো। অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটসে একজন দেখাচ্ছে, এবং কোন কান্ট্রি থেকে আসছে ইউজারটা? হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশ থেকে, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে টোটাল অ্যাক্টিভ ইউজার দেখাবে, তারপর নিউ ইউজার, লাইক এখানে হচ্ছে অ্যাক্টিভ ইউজার 20 জন আছে, এর মধ্যে হচ্ছে 5 জন হচ্ছে নিউ, মানে ওরা কখনোই আমার ওয়েবসাইটে আগে আসেনি।
বা এরা 20 জনই যদি নিউ হয় তখন এখানে নিউ ইউজারের যে নাম্বারটা সেটা দেখাবে। অ্যাভারেজ এনগেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ ইউজার, এক একজন অ্যাক্টিভ ইউজার কতক্ষণ, এই যে ডেটাগুলো একটু সময় নেবে এখানে আসতে, লাইক আমি তো খুব অল্প সময় করলাম বা নিজের ব্রাউজার থেকে, যে অ্যাভারেজলি মানে আপনি জাস্ট খালি টার্মস গুলো জেনে রাখেন, কাজে লাগবে, এবং যখন আসবে তখন তো আমরা এগুলো দেখে অ্যানালাইসিস করতেই পারবো, এবং আমরা কম্পেয়ার করব যে এখানের টাইম ওয়াইজ, যে লাইক এখনো সে লাস্ট 28 ডেজের ডেটা দেখাচ্ছে, তারপর আমি তার প্রিভিয়াস কাস্টম করে নেব, তার প্রিভিয়াস 28 ডেজের ডেটা আবার আমি কম্পেয়ার করব, যে আমার রেঞ্জটা বাড়লো কি কমলো, এই যে এনগেজমেন্ট যে করছে পার অ্যাক্টিভ ইউজার, এক একজন অ্যাক্টিভ ইউজার কত সেকেন্ড, এবং তার আগে 28 দিন কেমন ছিল, এগুলো তখন কি করা হয়, কম্পেয়ার করা হয়। তারপরে হচ্ছে টোটাল রেভিনিউ, মানে এই ইউজার গুলা থেকে আপনার রেভিনিউ কেমন আসছে, এরকম আর কি বিষয়টা। তারপরে হচ্ছে উম উম, একটা কথা আচ্ছা, বলি মিস, হ্যাঁ, এটা হলো যে এই যে অ্যাক্টিভ ইউজার তারপরে নিউ ইউজারের, এইটা আমি যদি লিঙ্ক যদি বিভিন্ন জায়গায় আমাদের মানে আমাদের যে সমস্ত পরিচিত মানুষজন আছে সবাইকে যদি এটা লিঙ্ক পাঠিয়ে দিই, ওরা যদি মানে ওয়েবসাইটটা লিঙ্ক ক্লিক করে যদি ঢুকে, হ্যাঁ, মানে যদি দেখে যে ওয়েবসাইটটা, তাহলে তো এটা যেটা রেজাল্ট এখানে আসবে। খবরটা আসবে। এখন আপনি শেয়ার করে আনছেন, পরিচিত না অপরিচিত, বা শেয়ার ওয়েবসাইট, না, শেয়ার না, হ্যাঁ, মনে যে কোনো জায়গা থেকে মনে করেন যে ভিজিটর আসলে তার ডেটা দেখাবে, আপনার ভিজিটর আসলে আমারই, তার ডেটা হ্যাঁ, দেখাবে। আমারই যেটা ওয়েবসাইট আছে এটারই লিঙ্ক আমি সবার কাছে আমি দিয়ে দিলাম যে সবাই একবার ওই এটা চক্কর দিয়ে আসো, হ্যাঁ, সবাই একবার তো চক্কর দিয়ে আসলো, তো এটা তো রেজাল্ট আসবে। সব সব রেজাল্ট আসবে, যাই হোক না কেন, আচ্ছা। সকল রেজাল্ট আসবে। তো এখানে আমাদের তো আসলে ব্লাঙ্ক দেখে অপশনগুলো ব্লাঙ্ক হয়ে আছে, দেখেন এখানে অ্যাক্টিভ ইউজার বাই কান্ট্রি ওভার দ্য টাইম, এখানে যদি যান আমাদের অ্যাক্টিভ ইউজারের নাম্বারটা দেখাবে, এখান থেকে নতুন ইউজার, এনগেজমেন্ট এবং কান্ট্রি ওয়াইজ দেখাবে, যেমন এখানে কিন্তু দেখাচ্ছে না, তাই না, ওখানে কিন্তু কান্ট্রি ওয়াইজ কান্ট্রিগুলো আলাদা আলাদা ভাবে বড় একটা লিস্ট তৈরি হয়ে যাবে এখানে, কোন কান্ট্রি থেকে কতজন ইউজার আসছে নতুন, এবং কতজন অ্যাক্টিভ আছে, কতজন এনগেজড হয়েছে, এবং কোন কান্ট্রি থেকে কত এনগেজমেন্ট রেট। দেখেন কত মানে তথ্য, এত তথ্য কোনো প্ল্যাটফর্ম দিতে পারছে এই পর্যন্ত, আমাদের যে এত এত সোশ্যাল মিডিয়া ঘুরে আসলাম, কেউ দিতে পারে এত তথ্য? এনগেজমেন্ট সেশন পার অ্যাক্টিভ ইউজার, মানে এক একজন যে অ্যাক্টিভ ইউজার এনগেজমেন্টের সেশন কত ছিল, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, হতে পারে না এরকম? আমরা এক একটা সাইটে যে এক এক রকম সময় স্পেন্ড করি, তো আসলে কেমন সেই টাইমটা এখানে দেখাবে, অ্যাভারেজ এনগেজমেন্ট টাইম। আচ্ছা, এটা অ্যাভারেজ টাইম, মানে সবার অ্যাভারেজ। আচ্ছা, তারপর হচ্ছে ইভেন্ট কাউন্ট, ইভেন্ট মানে কি আমরা জানি না, এক একজন কয়টা ইভেন্ট করেছে এবং কোন কান্ট্রিতে থেকে কয়টা ইভেন্ট আসছে, দ্যাট মিনস এই যে আমার ওয়েবসাইটের আমার সকল অ্যাক্টিভিটি, আমি যতগুলো অ্যাকশন নিব সবগুলো এক একটা ইভেন্ট, লাইক আমি এই যে স্ক্রল করছি এটা কি, এটা একটা ইভেন্ট। তারপরে স্ক্রল করতে করতে আমি এখন কন্টাক্ট পেজে গেলাম, পেজটা চেঞ্জ করলাম, এটা একটা ইভেন্ট মেক করলাম। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি একটা কিছু অ্যাড টু কার্ট করলাম, বা বাই করলাম, বা পারচেস করলাম, এই সবগুলো বিষয় একটা কি, ইভেন্ট। সো এখানে দেখাবে আপনার কান্ট্রি ওয়াইজ ইভেন্টের সংখ্যা, ঠিক আছে। তারপরে কি ইভেন্ট, অল ইভেন্টের আরো কিছু ডেটা দেখাবে এখানে। তারপরে ইউজার কি, ইভেন্ট রেট, হ্যাঁ, ইউজারের উপর বেস করে ইভেন্টের রেট কোন কান্ট্রিতে কি পার্সেন্টেজ, এটা দেখাবে পার্সেন্টেজ আকারে, এটা দেখাবে নাম্বার আকারে, এটা আপনার দেখাবে টাইম মানে সেকেন্ড মিনিট আকারে দেখাবে, এবং টোটাল রেভিনিউ কোন কান্ট্রি থেকে আপনার টোটাল কত রেভিনিউ আসছে লাস্ট 28 ডেজে, কোন কান্ট্রি থেকে কত রেভিনিউ আসছে লাস্ট 28 ডেজে, সেই ডেটা আমাকে এখানে দেখাবে। বুঝতে পেরেছেন? ওকে, তারপরে কি কি আছে, অনেক কিছু আছে। আম, নিচ থেকে দেখি, এখানে হচ্ছে কি ইভেন্ট বাই প্ল্যাটফর্ম, এখানে কি থাকে, এখন আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, কিন্তু সিকিউরিটি ইস্যু আছে আবার তাদের, যার কারণে দেখা যায় যে ওভাবে দেখাতে পারি না। ইউজার অ্যাক্টিভ ওভার দ্য টাইম, কোন টাইমে কেমন ছিল, ইভেন্ট কাউন্ট বাই নেম বা ইভেন্ট নেম। আচ্ছা, এখানে ইভেন্ট দেখাবে, ইভেন্টের নাম ওয়াইজ ভিউ ইভেন্টসে যদি যান, গেলে হচ্ছে ইভেন্টের তো বিভিন্ন প্যাটার্ন আছে তাই না,
বিভিন্ন কিন্তু প্যাটার্ন আছে, প্যাটার্ন ওয়াইজ ইভেন্ট এখানে কাউন্ট করবে যে কয়টা ইভেন্ট হলো, লাইক হচ্ছে পেজ ভিউ কয়জন করলো, পেজ এই যে স্ক্রল করলাম মানে পেজ ভিউ, অ্যাড টু কার্ট এই ইভেন্ট কতজন করলো, হ্যাঁ, পরে হচ্ছে বাই নাও ইভেন্ট কতজন করলো, কয়টা ইভেন্ট হলো, কতজন ইউজার ইভেন্ট করছে, তারপরে ইভেন্টে কাউন্টে পার অ্যাক্টিভ ইউজার কতজন, টোটাল রেভিনিউ আপনার কত আসছে, এই ডেটা আমরা এখানে পাবো। ঠিক আছে, আমরা জাস্ট খালি একটু অপশনগুলো একটু খালি ওভারভিউ একটু দেখে নিচ্ছি। এটার সাথে রেভিনিউ সম্পর্ক কি মিস? রেভিনিউ আপনার যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকে মানে মনিটাইজেশন পান, সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা, রেভিনিউ বিষয়টা তো চলে তখন আসবে। রেভিনিউ ব্লগ আসবে। রিলেটেড ওয়েবসাইটের জন্য এই যে এখানে অ্যাডভার্টাইজিং একটা ফিচার আছে, এটা হচ্ছে গুগল অ্যাডস প্লাস হচ্ছে অ্যাডভার্টাইজিং এ গেলে গুগল অ্যাডস প্লাস হচ্ছে আমাদের ওই রিলেটেড রেভিনিউ টাইপের বা আরএনটি টাইপের ডেটাগুলো দেখায়। আচ্ছা, এটা রিপোর্টসটা শেষ করি, রিপোর্টে আরো কিছু কিছু রিপোর্টিং বিষয় আছে। ইউজার অ্যাক্টিভ ওভার দ্য টাইম, আচ্ছা এটা তো দেখলামই। ভিউজ বাই পেজ টাইটেল অ্যান্ড স্ক্রিন ক্লাস, আচ্ছা পেজ টাইটেল ওয়াইজ ভিউ মানে এখানে হচ্ছে ভিউ অল পেজ স্ক্রিন, এটাতে ক্লিক করি দেখি। এটা ইউজার এনগেজমেন্ট রিটেনশন এর একটা পার্ট, এখানে হচ্ছে ভিউ অ্যাক্টিভ ইউজার, এই সেম ডেটাগুলাই দেখাচ্ছে, হ্যাঁ সেম ডেটাগুলো দেখাচ্ছে। এই ডেটাগুলো কিসের উপর বেস করে, পেজ অ্যান্ড স্ক্রিনস, হ্যাঁ মানে প্রত্যেক পেজের ডেটা, পেজের টাইটেল ওয়াইজ দেখাবে কোন পেজে কেমন ইউজার কতক্ষণ ছিল, কি পরিমাণ এনগেজমেন্ট, কি পরিমাণ রেভিনিউ আসছে। কারণ মনিটাইজেশন যেখানে অ্যাড থাকবে সেখানে তো আপনার ভিজিটর যতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকবে সেখান থেকে আপনার কিছু না কিছু আর্ন হবে, সেই ডেটাটাই এখানে দেখাবে। তারপরে এখানে আছে হচ্ছে একটা দেখেন রিয়েল টাইম ওভারভিউ, এটা দারুণ একটা ফিচার। এই রিয়েল টাইম ওভারভিউতে হিউজ ডেটা পাওয়া যায়। এখানে আপনার একদম রাইট নাও আপনার ভিজিটররা ওয়ার্ল্ডের এই যে ওয়ার্ল্ড ম্যাপ যেখান থেকে আছে, এখানে অ্যাক্টিভ ইউজারদের একটা মানে মানে তারা যে অ্যাক্টিভ সেই আইকনগুলো দেখা যায়, লাইক কান্ট্রি ওয়াইজ আইকনগুলো দেখা যায় কোন কোন কান্ট্রি থেকে এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। সেখানে এগুলো হচ্ছে কি মিটি মিটি বাতির মতন টিপ টিপ করতে থাকে, এটা কিন্তু এখান থেকে। লাল সবুজ এরকম, না লাল সবুজ না, একই কালারে এরকম বাতি জ্বলে, হ্যাঁ। হোয়াইটের মতনই আর কি, এটা হচ্ছে একটা ইন্ডিকেট করে দেয়, একটা হুম। সাইন দিয়ে দেয়। জলে নিবে, জলে নিবে। হুম। তারপরে এখানে লাস্ট 5 মিনিটস দেখেন, এটা কিন্তু আপনার সে কিন্তু লাস্ট 5 মিনিটস এর ডেটাও কিন্তু সে এখানে দিয়ে দিয়েছে, মানে সে হচ্ছে লাস্ট 30 মিনিটস এর একটা ডেটা দিয়েছিল, মানে এটা অলওয়েজ মানে রিয়েল টাইম ডেটা যেহেতু এখানে কিন্তু। আচ্ছা আজান 2 মিনিট, জাস্ট আজানটা শেষ হোক। আয়শা আপু আজকে প্রায় 1 সপ্তাহ পরে জয়েন করলো ক্লাস। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ওকে, তো আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করলাম, আপনারা যেন একটু ভিজিট করেন। যেমন দেখেন লাস্ট 5 মিনিটসে অ্যাক্টিভ ইউজার একজন দেখাচ্ছিল কিন্তু জিরো হয়ে গেছে, তাই না? কারণ হচ্ছে 5 মিনিটস ক্রস করে ফেলেছে আমি যখন ওয়েবসাইটে গিয়েছিলাম। তো এখন আপনারা যদি দুই একজন লিঙ্কে ক্লিক করেন দেখবেন যে এখানে ডেটাটা আপডেট হওয়ার কথা।
হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাক্টিভ ইউজার জাস্ট অনলি একজন দেখাচ্ছে 30 মিনিটস, এটা বাট 5 মিনিটস এটা এখনো আপডেট হয় নাই, দেখাচ্ছে না ভিজিটর। তো এখানে হচ্ছে যে রিয়েল টাইম ডেটাতে আমরা হচ্ছে আরো অনেক ইনফরমেশন পেয়ে যাব। এখানে হচ্ছে এই সেম ইভেন্টের নেম ওয়াইজ দেখায়। তারপরে ওই যে ইভেন্ট গুলা কি কি ইভেন্ট হয়, পেজ ভিউ, পেজে ভিউ করছে কয়টা, ভিউ হয়েছে কয়টা। যেমন দেখেন আমি পেজ গুলা একটু আগে ভিউ করে আসছি না, সবগুলা পেজ। তারপরে স্ক্রল হয়েছে কয়টা পেজে, স্ক্রল হয়েছে 6টা পেজে। ইউজার এনগেজমেন্ট মানে হচ্ছে, আপনার ওখানে কোনো একটা অ্যাকশনে ক্লিক করা, কোনো বাটনে ক্লিক করা। এনগেজ হয়েছে 5টা। ফার্স্ট ভিজিট মানে প্রথম ভিজিট হয়েছে একটা, সেশন স্টার্ট হয়েছে একটা। এরকম ভাবে আরো আমি ডিটেল তথ্য, মানে এটা রিয়েল টাইম মানে বর্তমানে কি হচ্ছে আপনার ওয়েবসাইটে, রিয়েল টাইম মানে বর্তমানে আপনার ওয়েবসাইটে কি কি হচ্ছে। তারপরে এই যে কন্টাক্ট পেজে ভিউ করছে 2 জন, তারপরে হোম পেজে ভিউ হয়েছে 2টা। হ্যাঁ, এখন পোর্টফোলিও বা সিঙ্গেল পেজে ভিউ হয়েছে একটা। তারপর হচ্ছে সার্ভিস পেজে একটা ভিউ হয়েছে। হ্যাঁ, সেই তথ্যগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে, এবং দেখেন এগুলো আপডেট হচ্ছে। এই তথ্যগুলো কিন্তু আপডেট হচ্ছে আস্তে আস্তে। রিয়েল টাইমের ডেটা, এটা রিয়েল টাইমের অডিয়েন্সের উপরে আপডেট হতে থাকে এটা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে এক্সপ্লোরে যদি যাই, কি কি আছে এখানে, এটা আপাতত দরকার নাই। রিপোর্টস, রিয়েল টাইম ওভারভিউ, ওভারভিউতে দেখলেন রিয়েল টাইম পেজেস। আচ্ছা, রিয়েল টাইম আমাদের পেজের আর কি রিয়েল টাইম স্ট্যাটাস গুলা তারা দেখাবে। স্ল্যাশ দিয়ে অনলি আমার হোম পেজকে বোঝাচ্ছে। হ্যাঁ, অনলি স্ল্যাশ দ্বারা হোম পেজ বোঝাচ্ছে। এটা কন্টাক্ট পেজ, পোর্টফোলিও, সিঙ্গেল পেজ, সার্ভিস পেজ। এই 4টা পেজের তারা হচ্ছে অ্যাক্টিভিটি গুলো এখানে দেখাচ্ছে। 4টা পেজে অ্যাক্টিভ ইউজার একজন, মানে আমার ওখানে ওপেন আছে যে, সাইটটা ওপেন আছে না, এই জন্য অ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে, মানে কয়জন রাইট নাও আছে আমার পেজে সেটা দেখাচ্ছে। আর ভিউ করছে কতজন, মানে কয়টা ভিউ হয়েছে, হোম পেজে 2টা ভিউ হয়েছে। হ্যাঁ, এখানে কন্টাক্ট পেজে ভিউ হয়েছে 2টা, এই ভিউ এর সংখ্যা দেখাচ্ছে। তারপরে অ্যাক্টিভ ইউজার পার মিনিট, তারপরে ভিউ ইন লাস্ট 30 মিনিটসে 6টা ভিউ হয়েছে লাস্ট 30 মিনিটসে। দেন ওখানে সে খালি চেষ্টা করতেছে তারা কোথায় কোথায় তথ্য অ্যাড করা যায়, কোথায় কোথায় তথ্য নিয়ে আসা যায়। অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটসে ওই একটাই, ওটাই। মিস, আমি হ্যাঁ, যদি এখন মোবাইলে যদি এই যে আপনার ওয়েবসাইটটাতে যদি আমি ঢুকি, এই যে এই যে প্যাট ওয়ার্ল্ডে, হ্যাঁ, তাহলে তো এটা তো আসবে, রেজাল্ট তো আসবে না এখানে। হ্যাঁ, আসার তো কথা, অবশ্যই আসবে। এটা আপডেট আচ্ছা হচ্ছে, ঠিক 5 মিনিট পর পরে আপডেট হচ্ছে। রিয়েল টাইমে 5 মিনিট পর পরে আপডেট হচ্ছে, আর এমনি হচ্ছে আপনার ওভার ভিউতে আপনার 30 মিনিটস পর পর আপডেট হয়ে থাকে, লাস্ট 30 মিনিটস এটা। আচ্ছা, তারপরে এখানে এই যে অ্যাডমিন প্যানেলে গেলে এখানে হচ্ছে অ্যাকাউন্টের অনেক বেশ কিছু হচ্ছে আমাদের অ্যাকাউন্টের বেশ কিছু অপশন পাবো। এগুলো নিয়ে আপাতত আমি যাব না, এগুলো একটু ডিটেল বিষয়। এগুলোতে হচ্ছে আমাদের এখানে এই যে ডেটা স্ট্রিমে আমাদের কাজ আছে, ডেটা কালেকশনে কাজ আছে, এগুলোতে কাজ আছে। আপাতত আপনারা যেটা করবেন, জাস্ট আপনাদের টাস্ক থাকবে হচ্ছে গুগল অ্যানালাইটিকের সাথে আপনার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করানো। হ্যাঁ, এবং আমরা আমাদের এখানে লাইক রিটার্গেটিং যেটা আমরা শিখবো, মানে আমাদের তো সোশ্যাল মিডিয়াতেও রিটার্গেটিং করতে হয়, ওয়েবসাইটের অ্যাডের ক্ষেত্রেও রিটার্গেটিং করতে হয়। তো রিটার্গেটিং নিয়ে আমি দুটো কথা, না 2-4-5 মিনিট কিছু কথা বলি, কারণ আপনাদের আগে বলা হয়েছে পিক্সেল সেটআপের সময় যে আমরা আসলে এই পিক্সেল কোডগুলা বা এই ট্যাগগুলা কেন সেট করি, এবং রিটার্গেটিংটা আসলে কখন কিভাবে পারফর্ম করে। আপনাদের বলেছিলাম, আবার মনে করিয়ে দিচ্ছি যে রিটার্গেটিং এর ক্ষেত্রে জাস্ট অনলি ফেসবুক অ্যাডের রিটার্গেট করতে হয় অডিয়েন্সদের তা না। আমাদের গুগলে যে অ্যাডগুলা হয়, গুগলের অ্যাড থেকেও কিন্তু, বা ওয়েবসাইট ভিত্তিক যে অ্যাডগুলো হয় সেগুলোতেও কিন্তু রিটার্গেট করতে হয়। এবং সেই রিটার্গেটিং এর জন্য হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কনভার্সন ট্যাগ সেট করতে হয়, বা কনভার্সন ট্র্যাকিং সেটিং এর মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের রিটার্গেটিং কোড বা ট্যাগ সেট করতে হয়। তো এই আপনি কি টার্গেট করবেন, লাইক কয়টা, মানে এই যে ইভেন্ট গুলা যে হয়, ইভেন্ট গুলার আন্ডারে আমি হচ্ছে পেজ ভিউ এর ট্যাগ সেট করতে চাই, বা পেজ ভিউ যারা করেছে তাদেরকে টার্গেট করব অ্যাড এর মাধ্যমে। দ্যাটস ওয়াই পেজ ভিউ এর আপনার ট্যাগ সেট করতে হবে। আপনার পেজে কতজন অ্যাড টু কার্ট করলো তাদেরকে আপনি টার্গেট করতে চান, ভালো কথা। তাদেরকে টার্গেট করতে হলে আপনাকে
ওই তাদের পেজ ভিউ এর ট্যাগ সেট করতে হবে, সরি অ্যাড টু কার্ট যারা করেছে সেগুলো ট্যাগ সেট করতে হবে। তারপরে আহ মিস, এইখানে একটা জিনিস মনে হয় আমাদের একটা কাজে আসবে। গেস্ট পোস্টে যেটা বললেন না, যে আমরা ওই যে তাদের হয়ে আর্টিকেল লিখে তাদের ওয়েবসাইটে দিয়ে দিলাম, হ্যাঁ, ব্যাকলিংকের জন্য। এটা কিন্তু এখানে আমাদের অনেক কাজে আসবে আমাদের ওয়েবসাইটের জন্য। কাজে লাগবে, ঠিক আছে, সেটা তো থাকবেই, কিন্তু আমাদের মেন জিনিসটা আপনাদের বোঝে না একটু ক্লিয়ার ভাবে, আমি শেষ করি বিষয়টা। যে আমার প্রোডাক্টটা আমি একটা হচ্ছে লাইক হচ্ছে কিডস ওয়াচের অ্যাড দিয়েছিলাম, সেটা কতজন বাইক পারচেস করেছিল তাদেরকে টার্গেট করে নতুন কিডস ওয়াচের আরেকটা ভ্যারিয়েশন আসছে আমাদের, সেইটা দেখাবো। তার জন্য অ্যাড টু কার্ট করেছিল যারা, তাদের একটা ট্যাগ সেট আপ করতে হবে। তো সেক্ষেত্রে এরকম অসংখ্য ট্যাগ আমাদের সেট করা লাগবে। সে এত এত ট্যাগ যখন আপনার ওয়েবসাইটের এই হেড সেকশনে আপনি বসাবেন, ওয়েবসাইটের হেড সেকশনে তো ট্যাগ গুলা বসাইতে হবে, তাই না, এই টার্গেটিং গুলার জন্য। মানে অ্যানালাইটিকের ডেটার জন্য তো ট্যাগ বসালাম, প্লাস আরো যে বিষয়গুলো আমাকে টার্গেট করতে হবে, কয়জন ভিজিট করলো, বা মানে আমাদের অ্যাডের জন্য টার্গেট করবো। টার্গেটটা কেন করবেন? টার্গেটটা করবো তো হচ্ছে আমাদের অ্যাডে কারা ভিজিট করলো, কারা হচ্ছে আমাদের অ্যাড অ্যাড টু কার্ট করেছিল, কারা পারচেস করেছিল, কারা অনলি ভিউয়ার্স হিসেবে আসছিল, মানে খালি স্ক্রল করে চলে গেছে। তো তাদেরকে টার্গেট করার জন্য আমাদের যে অসংখ্য ট্যাগ সেট করতে হবে, এত ট্যাগ যদি আমরা এই হেড সেকশনে নিয়ে বসাই, তখন আমার সাইট কিন্তু ভারী হয়ে যাবে এই কোডের জন্য। দ্যাটস ওয়াই আমরা হেল্প নিব হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজারের। গুগল ট্যাগ ম্যানেজার কি জিনিস, এটা আবার নতুন নাম শুনলাম আমরা, তাই না? এটা আরেকটা নতুন জিনিস, এটা গুগলেরই আরেকটা প্রোডাক্ট। গুগল কি বলতেছে যে তোমার ওয়েবসাইট আর তোমার অ্যানালাইটিক্স দুটোই তোমার, ঠিক আছে। তো এখন এই দুটোর মধ্যে এখন আমার এখানে আরেকটা যুক্ত হবে অ্যাডের জন্য, গুগল অ্যাড অ্যাকাউন্ট। তিনটা। এখন এই যে তিনটা জিনিস, অ্যানালাইটিক, ওয়েবসাইট, অ্যাড অ্যাকাউন্ট, এই তিনটার মধ্যে যত ধরনের ভাষাগত বিষয়ের লেনদেন হবে বা যত ধরনের ইনস্ট্রাকশন চলবে, সেগুলা ট্যাগ সেট আপের মাধ্যমে। যত ধরনের ইনস্ট্রাকশন আদান প্রদান হবে, বুঝেন, যত ধরনের ইনস্ট্রাকশনস আদান প্রদান হবে এই ওয়েবসাইটের সাথে অ্যানালাইটিকের সাথে আবার অ্যানালিটিক আবার তথ্যের উপর বেস করে গুগলে আমরা অ্যাড রান করতেছি গুগল অ্যাড অ্যাকাউন্টে। সো তখন এই তিনটা প্ল্যাটফর্মের সকল বিষয়কে সমন্বয় করার জন্য একটা মধ্যস্থতাকারী আসবে, সে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। ওই ট্যাগ ম্যানেজারের কাজ কি? আপনার যত ধরনের ট্যাগ সেট আপের প্রয়োজন হবে, সকল ট্যাগ আপনি ট্যাগ ম্যানেজারে যেয়ে কি করবেন, সেট করবেন। সকল তথ্য কি করবেন, ট্যাগ ম্যানেজারে যে সেট করবেন, এবং ট্যাগ ম্যানেজার সেই তথ্যের উপর বেস করে আপনাকে হেল্প করবে আপনার নেক্সট অ্যাকশনের জন্য। কিভাবে পারবে? তখন ওই ট্যাগ ম্যানেজারের সাথেও আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট, অ্যানালাইটিক্স এবং হচ্ছে ওয়েবসাইট, এই তিনটাই ইন্টিগ্রেট হয়ে যাবে, ইন্টিগ্রেট করতে হবে। তার আমি এটা সিস্টেমটা কিন্তু বলছি। অনেকটা অ্যাড ম্যানেজারের মতো, যেমন ওই যে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা না চার না পাঁচটা জিনিস না, এক করে গুগল করি গুগল এরকম। অ্যাড ম্যানেজারে তো হচ্ছে আমরা অ্যাড রান করছি, ঠিক তেমন। না সরি, ফেসবুক অ্যাড ম্যানেজারে হচ্ছে আমরা অ্যাড রান করছি, আর এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে বা গুগলেরও অ্যাড ম্যানেজার আছে। সেই অ্যাড ম্যানেজারে যে হচ্ছে আমরা অ্যাড রান করবো, এই যেটা হচ্ছে গুগলের অ্যাড ম্যানেজার। এটা হচ্ছে গুগলের অ্যাড ম্যানেজার, এটা ইন্টারফেসটা আপনাদের দেখায় দিই, আরো ক্লিয়ার হবেন। এটা হচ্ছে গুগলের অ্যাড ম্যানেজার, এখান থেকে ইউজুয়ালি অ্যাড ক্রিয়েট করতে হয়। কিন্তু আমরা শুধু অ্যাড ক্রিয়েট করব, জেনারেল অ্যাড ক্রিয়েটের জন্য কোনো ট্যাগ টুক কোনো কিচ্ছুর দরকার নাই। দরকার আছে? যখন জেনারেল একটা অ্যাড ক্রিয়েট করব, আমার কোনো ধরনের ট্যাগ প্রয়োজন আছে? ফেসবুকে প্রয়োজন হয়েছিল একটা, যে জেনারেল অ্যাড ট্যাগ করছিলেন, অ্যাড না, ক্রিয়েট করেছিলেন, কোনো ট্যাগের প্রয়োজন হয়েছে? ট্যাগ চেয়েছে কোথাও? চায় নাই। কিন্তু না, যখনই প্রয়োজন আপনি হয়নি। রিটার্গেট করতে চাবেন, যে একবার আপনি অনেকবার আপনার ওয়েবসাইটে অ্যাড রান করা হয়েছে বা পেজে অ্যাড রান করা হয়েছে, ভিজিটর আসছে, তাদেরকে আবার যখন আপনি রিটার্গেট করবেন, তখন তখন আমার ট্যাগটা প্রয়োজন তখন হবে। আপনাকে ট্যাগ প্রয়োজন হবে। কিছু কি ট্যাগ প্রয়োজন হবে, আপনি কাদেরকে কিভাবে টার্গেট করবেন তার উপর বেস করে আপনাকে ওইটা ট্যাগ সেট আপ করতে হবে। সেই ট্যাগ সেট আপের জন্য আমরা হেল্প নিব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ, এটাও কি গুগলের একটা প্রোডাক্ট, সো তাকে আমরা তো নির্ভয়ে ইউজ করতে পারি।
এটা গুগলের একটা পাওয়ারফুল প্রোডাক্ট। এই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা এখন দেখাবো না, জাস্ট বলতেছি। এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট থাকবে আপনার অ্যানালাইটিক্স, কানেক্ট থাকবে আপনার ওয়েবসাইট, কানেক্ট থাকবে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। তাহলে তিনটার যখন কম্বিনেশন বা কানেকশন এখানে ঘটবে, তখন এর মাধ্যমে আপনি যত ধরনের ট্যাগ সেট আপ বা ট্যাগ ট্রিগার করা, ট্রিগার বলতে সেই ট্যাগ কোন ট্যাগকে এখন আপনি অ্যাক্টিভ করবেন, বা অনেক অসংখ্য ট্যাগ আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন। যখন যে ট্যাগ নিয়ে আপনি কাজ করবেন, তখন সেই ট্যাগ আপনি কি করবেন, এখান থেকে ট্রিগার করা মানে সেই ট্যাগকে আমরা হচ্ছে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তাহলে বিষয়টা কোন কোন বিষয় জড়িত, এখন আমাদের সামনের বিষয়গুলো বুঝে রাখেন। অ্যানালাইটিক্স, ওয়েবসাইট, আর হচ্ছে অ্যাড গুগল অ্যাড ম্যানেজার, অ্যাকাউন্ট, গুগল অ্যাড ম্যানেজার, ট্যাগ ম্যানেজার। ট্যাগ হ্যাঁ, গুগল ম্যানেজার। ট্যাগ ম্যানেজার, এই সবগুলো মিলিয়ে আমাদের কিন্তু এখন সামনের ধাপগুলোতে এগিয়ে যেতে হবে। এখন গুগল অ্যাড অ্যাকাউন্টে একটা প্রবলেম আছে। আপনারা হচ্ছে, আমি যেমন সাইন ইন হয়ে আসলাম, এভাবে যদি সাইন ইন হতে পারেন দ্যাটস ফাইন, চেষ্টা করবেন সাইন ইন হতে পারেন কিনা। যদি সাইন ইন হতে না পারেন, অ্যাকাউন্ট খোলাটা আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে, আরেকটা লিংক আছে, আরেকটা ওয়ে আছে, সেই ওয়েতে যদি পারি, যেমন আমি গত ব্যাচে ম্যাক্সিমাম সবাইকে ওইভাবে আমি ক্রিয়েট করাতে পেরেছিলাম, দুই একজন বাদে। তো সেক্ষেত্রে আমি ওই মেথডটা আমি ট্রাই করব, জানি না কি হবে, কারণ এখন এখানে ব্যাংক ডিটেলস অ্যাড করা ছাড়া, মানে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলস অ্যাড করা ছাড়া এখানে কোনো অ্যাক্টিভিটি করতে দিচ্ছে না। এটা একটা প্রবলেম, মানে এখানে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। অ্যাক্টিভিটি বলতে আপনার অ্যাকাউন্ট খোলা গেলে দেন অ্যাক্টিভিটি হবে না হবে এটা পরের বিষয়, অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যাচ্ছে না। তো সাইন ইন দিয়ে দেখবেন অনেকের অনেক আগে থেকে ডিফল্টে অনেক সময় ক্রিয়েট হয়ে থাকে। যদি ক্রিয়েট হয়ে আমার আছে মিস। এরকম যদি ইন্টারফেস পান, দ্যাটস ফাইন। হ্যাঁ, সেম, একেবারে সেম এরকমই আচ্ছা, আমার। সবাই একটু এটা দেখবেন, তাহলে আমি ওটাতে সময় দিব না। সবাই একটু গুগল অ্যাড অ্যাকাউন্টে যে একটু দেখবেন সাইন ইন হয়ে আপনার যে জেনারেল মেইলটা, পুরানো মেইল যেটা, যে এরকম ইন্টারফেস আপনার আসে কিনা, এই যে এখানে ক্রিয়েট অপশন আসে কিনা, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? জি ম্যাম মিস। এখনই দেখে জানাবো আপনাকে? না, এখন জানাতে হবে আরেকবার না, দেখি এটা মিস। নিয়ে আমি এখন কাজ করব না, আমি এটা জাস্ট ওভারভিউ দিলাম, এক এগুলো মিনিট আসবে। সময় লাগবে আমাদের। এটা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন, সমস্যা নাই, বাট স্টেপ বাই স্টেপ বিষয়গুলো কিন্তু আসবে। ম্যাম আপ- অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট ম্যাম হচ্ছে কার্ড ছাড়া ক্রিয়েট করা যাচ্ছে না। আচ্ছা, এরকম ইন্টারফেস আসে কিনা সেটাই খালি দেখবেন, দ্যাটস ইট। যে ক্রিয়েট ক্যাম্পেইন অপশনটা আছে কিনা, তাহলেই হবে, আর কিছু লাগবে না। ক্রিয়েট ক্যাম্পেইন অপশনটা থাকলেই হবে। যাদের নেই তাদের জন্য আলাদা আমি টিপস দেব, চেষ্টা করলে হয়ে যাবে। ওকে। মিস এটা তো খুব খুব একটা বেশি, মানে খুব একটা টাফ জিনিসটা, মানে আগে টাফ ছিল, এখন আপনি বোঝানোর পরে মনে করেন যে জিনিসটা মনে হচ্ছে না যে টাফ, খুব ইজি ব্যাপার মনে হচ্ছে। না, ওই যে ইয়াগুলো আর কি, প্রথম প্রথম ওই যে আপনার ট্যাগ ট্যাগের বিষয়গুলো একটু বুঝতে পারলেই হয়। বুঝে গেলে তো আসলে সকল কিছুই সহজ, কিছু না। সহজ। 1 মিনিট, 1 মিনিট সময় নিচ্ছে। এখন মিস ওই যে দীপ ভাইকে একটু জিজ্ঞেস করেন তো, দীপ ভাই কিছু বুঝছে নাকি। উম, দীপধর ভাই বোঝেননি কিছুই? না বুঝলে তো আমি আপনাদের কাছ থেকে রেসপন্স আশা করি, আপনারা রেসপন্স করবেন, জানাবেন, বলবেন। দীপ ভাই একটু ইয়ার মধ্যে আছে, ওর এক্সাম্পলটা। দীপ ভাই বলেন। ওই তালা ভাই আসছে, বিয়ে থেকে আসছে। তালা ভাইয়ের বিয়ে খাওয়া শেষ।
ম্যাম আমি ফোন থেকে জয়েন হয়েছি তো তাই অনেক কিছু আসলে শো করতেছে না ফোনের ডিসপ্লেতে। না, ফোন থেকে না, পিসি থেকে দেখবেন। তাহলে ম্যাম পরে দেখবো নে। মানে পরে দেখেন, সমস্যা নাই। আমি একটু ওই যে জি একটা ম্যাম। স্ক্রিনশট নিচ্ছি, আপনাদের দেখাবো, দাঁড়ান। অ্যানালাইটিক্স। তথ্য দেখাতে যাচ্ছি। ফোনে ম্যাম আসলে সরাসরি দেখা যাচ্ছে গেট স্টার্টেড টুডে এটা আসতেছে, তাছাড়া কিছু পাইতেছি না। তাহলে ওটা ফোনে না, পিসি থেকে দেখবেন। হ্যাঁ, পিসি থেকে দেখবেন, না হলে সমস্যা নাই, আমি এখানে দেখায় দেবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আমি জাস্ট ধারণাগুলো দিয়ে রাখলাম যে কোন কোন বিষয়গুলো আমাদের আসবে। হ্যাঁ, কিচ্ছু ম্যাম। অ্যানালিটিক্স টু। ম্যাম, এই সার্ভিসটা কি ক্লায়েন্টকেও প্রোভাইড করা যাবে? হ্যাঁ, কি বলেন? তাহলে ক্লায়েন্ট আমাদের কি বলবে, আসলে আমরা এগুলো কি হচ্ছে করে দেবো? তাকে হচ্ছে আপনাকে প্ল্যান মেক করতে হবে, এগুলো রিসার্চ করে কোনটা থেকে কি অবস্থা বা কি পজিশনে আছেন আপনার ভিজিটরদেরকে নিয়ে রিসার্চ বলেন। পেইড অ্যাডের জন্য রিসার্চ করে দিতে হতে পারে, অর্গানিক এসইওর জন্য রিসার্চ করে দিতে হতে পারে, এই তথ্যের উপর বেস করে। খুব সময় নিচ্ছি, আমি এগুলো আগে একটু স্ক্রিনশট রাখলে ভালো হতো। ছিল কোন ফোল্ডারে যে আছে। ম্যাম ইমেইল মার্কেটিং নিয়ে একটা কোশ্চেন করব। এটা শেষ করে নি আপু, পরে নিচ্ছি তার। এই যে এটা আচ্ছা। এখনই দেখা দেবো। এখানে আরো কিছু সেকশন আছে তো, মানে সব সেকশন গুলো আমরা পরিচিত হচ্ছি না, বাট অল্প কিছু সেকশন আছে, এগুলো একটু আমরা আর একটু পরিচিত হয়ে নিই। এখানে আমি স্ক্রিনশটটা নিয়ে আসছি। হ্যাঁ, এই যে এভাবে দেখায় আর কি, অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, এটা ক্লায়েন্টের ইয়া থেকে নিয়েছি। তারপরে অ্যাভারেজ এনগেজমেন্ট, হ্যাঁ 1 মিনিট 00, মানে অ্যাভারেজলি তারা হচ্ছে এক একজন ইউজার 1 মিনিট করে সময় স্পেন্ড করছে আপনার ওয়েবসাইটে। যদি এর কম হয় তাহলে কি, মিনিমাম 1 মিনিট যদি সময় স্পেন্ড করে দ্যাটস ফাইন। যত বেশি টাইম এখানে স্পেন্ড করবে তত আপনার বোঝা যাবে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটি বা ওয়েবসাইটের স্ট্যাটাস তত ভালো। এবং এখান থেকে আমাদের কিন্তু বাউন্স রেটটা বোঝা যায়, যে দেখা যায় যে 10 সেকেন্ডসের নিচে যদি কোনো ইউজার থাকে ওয়েবসাইটে, দেখা গেল যে অ্যাক্টিভ ইউজার 350 জন এবং তাদের অ্যাভারেজ টাইম হচ্ছে 10 সেকেন্ডের কম, সেগুলো কিন্তু এখানে কাউন্ট করতে পারে না, এবং তখন কিন্তু ওই যে বাউন্স রেট বেড়ে যায়। ঠিক আছে, তারপরে আম, একটু স্ক্রল করে যে নিচে যে তার তথ্যগুলো দেখাচ্ছিল, এখানে হচ্ছে যেই অপশনটা ছিল এটা, ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল গ্রুপ, এখানে দেখা হচ্ছে হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে আসছে এতজন ইউজার, কতজন, এখানে নাম্বারটা এই যে ভিউ ইউজার অ্যাকুইজিশনে গেলে ডিটেল তথ্য দেখাবে যে এক্সাক্ট নাম্বার কত, 150 মনে হয়। হ্যাঁ, এবং অর্গানিক সার্চ মানে গুগলে সার্চ করে র্যাঙ্কের থ্রুতে পেয়েছে, আসছে এতজন, মানে 120 জন মতন। আর অর্গানিক সোশিয়াল সোশ্যাল মিডিয়াতে অর্গানিক ওয়েতে পেয়েছে। আর রেফারেল, রেফারেল বুঝি, রেফারেল মানে কি, রেফারেল, রেফারেল জিনিসটা মনে করবে আরেকটার মাধ্যমে যাওয়া আর কি, এরকম। আরেকটার মধ্যে আমরা যাওয়া বলতে ব্যাকলিঙ্কিং এর এক থ্রুতে যেগুলো আসে, হুম, সেগুলোকে এখানে রেফারেল আরেকজনকে হিসেবে রেফার করা। ধরে। হ্যাঁ, সেগুলো এরা এখানে রেফারেল হিসেবে ধরে। ঠিক এখানে দেখেন অর্গানিক সার্চ 218, এটা আমি একটু উপরে স্ক্রিনশট নেওয়া দরকার ছিল। এই যে যে তথ্যগুলো আপনাদের বললাম আর কি, দেখেন এইভাবে আসবে, ডিরেক্ট কয়জন আসছে, সোশ্যাল থেকে কয়জন আসে, হ্যাঁ রেফারেল থেকে কয়জন, এই যে কান্ট্রি ওয়াইজ আসছে, কোন কান্ট্রি থেকে কতজন ইউজার,
ভিউ কান্ট্রিজে গেলে আরো ডিটেল দেখাবে, আরো ডিটেল দেখায় না, যে কোন কান্ট্রি থেকে কোন ইউজার কতক্ষণ ছিল, কত ডলার আসছে, কত আপনি পেয়েছেন, সেই তথ্যগুলা দেখাবে। তারপরে এই যে এই টাইমগুলোতে ইউজার অ্যাক্টিভ ছিল, হ্যাঁ এই যে 7 ডেজের এখানে চার্ট আকারে দেখাচ্ছে। হ্যাঁ এখানে এখানে আবার এই যে ইউজারদের অ্যাক্টিভের টাইম, এটা আবার দেখায় না আমাদের এখানে, যেহেতু ব্লাঙ্ক। দেখেন হাউ ওয়েল ডু ইউর রিটেইন ইউর ইউজার্স। আচ্ছা তো এখানে টাইমটা দেখাচ্ছে 3 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত। এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, একটু ডিটেলে আমি ক্লিক করলে, আমি একটু চারটা ডিটেলে ক্লিক করলে একটু বোঝা যেত। টাইমটা বোঝানোর কথা ইউজুয়ালি আছে, কোন টাইমে আর কি অ্যাক্টিভিটিটা বেশি ছিল। এটা ভিউ ওয়ালে দিলে আর একটু ডিটেল তথ্য পাওয়া যাবে। এবং ওই যে কোন পেজে কয়টা ভিউ হয়েছে, পেজের টাইটেল ওয়াইজ এখানে দেখাচ্ছে। হ্যাঁ পেজের টাইটেল ওয়াইজ দেখাচ্ছে। তো এটা গেল। তারপরে হচ্ছে, তারপর আপনি ট্রাফিক অ্যাকুইজিশনে যখন আসবেন, এখন ট্রাফিকদের দেখাবে অর্গানিক সার্চ, ডিরেক্ট, অর্গানিক, সোশিয়াল, আনঅ্যাসাইনড। মানে এদের ডেটা মোটামুটি তাদের কাছে নাই, বা আসলে ধরতে পারে না এরা কোত্থেকে আসছে, কিভাবে আসছে। আর এরা হচ্ছে রেফারেল, মানে ওই ইয়ার মাধ্যমে যে ব্যাকলিঙ্কিং এর। তো এখানে কি দেখাচ্ছে, সেশন হয়েছে 454টা। এই 208, মানে এই যে টোটাল অডিয়েন্সের মধ্যে 454টা সেশন হয়েছে। এনগেজড হয়েছে 160টা, এবং হচ্ছে এই যে এখানে এনগেজমেন্ট রেট, অ্যাভারেজ এনগেজমেন্ট টাইম 46 সেশন সেকেন্ড। জিনিসটা কি মিস? সেশন মানে হচ্ছে কতক্ষণ করে থাকলো। আচ্ছা হ্যাঁ কতক্ষণ আচ্ছা করে ঠিক আছে। থাকলো, লাইক এই পেজে একটা থাকলাম আমি 5-10 সেকেন্ড, এইটা একটা সেশন। আরেকটা পেজে যে আমি কিছুক্ষণ স্পেন্ড করলাম, ওইটা আরেকটা সেশন ক্রিয়েট হলো। মানে মানুষ অল্প, আপনার অডিয়েন্স অল্প, বাট সেশনটা অনেক বেশি হতে পারে। তারপরে এই যে এখানে বাকি অ্যাক্টিভিটি গুলো এখানে দেখাচ্ছে, এই যে এখানে গ্রাফ আকারে, চার্ট আকারে এখানে ট্রাফিকদের অ্যাকুইজিশন দেখাচ্ছে। মনিটাইজেশনে গেলে, লাইক এই যে এখানে তো আছে অপশনটা, আমাদের মিস টার্গেট তো এটাই, এই যে মনিটাইজেশন। মনিটাইজেশনে গেলে মনিটাইজেশনের ডেটা দেখাবো, ওখানে মনিটাইজেশনের ডেটা নাই তাই দেখাতে পারিনি। আচ্ছা রিয়েল টাইম ওভারভিউতে আরেকটা মজার বিষয় ছিল, ভিউ ইউজার স্ন্যাপশট, ইউজারদের স্ন্যাপশট প্রোভাইড করে এখানে। এত কিছু দেখাবে না, লাইক হচ্ছে জিরো নিউ না। এই দেখেন প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ডে আপনার ইউজারদের স্ন্যাপশট সে প্রোভাইড করতে করে। কিভাবে করে, ওই সে পেট ওয়ার্ল্ড কেটে দিয়েছি। ইউজাররা কখন কোন পেজে কোথায় স্ক্রল করছে এগুলা স্ন্যাপশট আপনি দেখতে পাবেন, মানে ও আপনাকে ওই যে ওয়াইজ দেখাবে আর কি। আসছে না এখনো, মানে আমার ইসের জন্য মানে সেম আইপি দেখে দেখাচ্ছে না কিনা, এটা একটা মজার জিনিস। মানে ইউজাররা কি কি অ্যাকশন নিতেছে। হুম এখানে প্রত্যেকটা সেকেন্ডে দেখা মানে স্ন্যাপশট গুলা দেখায়, বাট আমি দেখাতে পারলাম না, এটা আপডেট হচ্ছে না। হ্যাঁ এটা আপডেট হচ্ছে না, আপডেট না হলে এখানে দেখা যায় না, স্ন্যাপশট ডেটাটা দেখা যায়। তো এই মোটামুটি আমাদের আপাতত দরকার নাই আর কিছু। এই যে দেখেন মিস এটা কিন্তু আমরা যদি ওয়েবসাইটের ডোমেন কিনি তাহলে এটাকে নিজের নামে কিনবো? নিজেকে নিজের নামে নিজের কিনবো নাকি পার্সোনাল, বিজনেসের নিজের নামে কিনবো? পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাইলে অবশ্যই নিজের নামে কিনবেন। যদি হচ্ছে ইয়া করতে চান, লাইক ঠিক আছে তাহলে, একটা একটা তাহলে আপনি নিজের হচ্ছে নামে কিনবো। মার্কেটিং এজেন্সি হিসেবে যদি দাঁড় করাতে চান বিজনেসটাকে, তাহলে একটা এজেন্সির নাম দিয়ে দিবেন। এই যে দেখেন আপনাদের এইটা দেখানো লাগবে, ইওর ডেটা কালেকশন ইজ অ্যাক্টিভ, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে।
তো আপনাদের অ্যাসাইনমেন্টে বলে দিই, গুগল অ্যানালাইটিক্সটা আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে এই পেজটার স্ক্রিনশট আমাকে দিতে হবে। এটা মার্ক করে দিবেন যেন আমি দেখে বুঝতে পারি যে হ্যাঁ আপনার ডেটা কালেকশন অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে যেটা আমাকে মার্ক করে দিবেন, মার্ক করে এটা সেভ, এটার ইউআরএলটা দিবেন, ঠিক আছে? ম্যাম এটাই অ্যাসাইনমেন্ট? হ্যাঁ ম্যাম আপু, এটা এটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, তারপর নিশাতাপুর কোশ্চেনটা নিচ্ছি। হুম, এই পেজে তো না, তা ছিলাম কই? হুম, এখানে ছিলাম। অ্যাটেন্ডেন্সটা নেই, যাদের কোশ্চেন থাকবে না তারা লিভ নিয়ে নেবে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। আচ্ছা, আজকে ক্লাস নং 38, তাই না? সিরিয়াল নাম্বার 2, 3, প্রেজেন্ট ম্যাম। 4, ইয়েস ম্যাম। 5, Yes, ma'am. 6, Yes, ma'am. 7, 8, Yes, ma'am. 9, 10, 10 ছিল মিস। Yes, ma'am. 11, 12, Yes, ma'am. 13, Present, ma'am. 16, 17, ইয়েস ম্যাম। 22, 18 ma'am, present. Ma'am, 18 present. হ্যাঁ দিয়েছি। ইয়ার তোমা আপু নাই আজকে? ম্যাম আমি তো 36 ক্লাস এটাতে প্রেজেন্ট ছিলাম কিন্তু প্রেজেন্টে পড়ে নাই। কত নাম্বার? দিয়ে দিবে, 30, সমস্যা নাই। 30। 36। হ্যাঁ ওকে, দিয়ে দিয়েছি। আচ্ছা, 22 নেই, তাই তো? ওকে, ঠিক আছে। এখন কোশ্চেন বলেন, কার কি কোশ্চেন আছে? ম্যাম, হুম, ইমেইল মার্কেটিং এর যে ইমেইলের অ্যাড অ্যাকাউন্ট, ওটার অ্যাক্সেস কিভাবে দিবে ক্লায়েন্ট? আমাদের কি লগ ইনের জন্য ইমেইল আর দিয়ে দেবে পাসওয়ার্ড? না, সবসময় ইমেল পাসওয়ার্ড দেয় না, ওখানে অ্যাড করা যায়, অ্যাডের অপশন আছে। আপনার আপনার যে মেল চিম্প আছে সেটার ইমেল অ্যাড্রেস ওনাকে প্রোভাইড করতে হবে, করলেই সে আপনাকে ওখানে অ্যাড করে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের তো কিছু করতে হবে না অ্যাড? না না, আপনাদেরকে অ্যাড করতে হবে না, সাধারণত লগ ইনটা দেয় না, অ্যাক্সেসটা দিয়ে থাকে। সেক্ষেত্রে ওখানে সুইচ অপশন আছে, সুইচ অপশনে গেলে উম, আচ্ছা, আমার মনে হয় অ্যাক্সেস নাই, ওই অ্যাকাউন্টে ছিল একটাতে অ্যাক্সেস। মানে মিস, আমরা ক্লায়েন্টদেরকে অ্যাড করবো না, ক্লায়েন্ট আমাদেরকে অ্যাড করবে। ক্লায়েন্ট অ্যাড করবে, হ্যাঁ। আচ্ছা, এখানে এখানেই দেখায়, ওটা এখানে দেখাচ্ছে না, মানে ওটার অ্যাক্সেস নাই এখন। আমাদের আমাদের অ্যাক্সেসটা দিতে হবে তাকে নাকি? আপনাদের অ্যাক্সেস বলতে আপনি এটা যে মেল দিয়ে ক্রিয়েট করেছেন সেই মেল অ্যাড্রেসটা দিলেই সে অ্যাড করে নেবে, আর না হলে সে লিংক শেয়ার করবে। এখানে সুইচ অপশন দেখায়, আর দুটো অ্যাকাউন্ট দেখাবে বা তিনটা, যেটাতে কয়টাতে আছেন। যেমন অনেক আগে কাজ করেছিলাম, তার এখানে অ্যাক্সেস নাই, মেবি এখানে দেখাচ্ছে না। এখানে যেমন এখানে যে টাস্ক টাইপ দেখাচ্ছে, ওখানে তখন ওই ক্লায়েন্টের নামটা দেখাতো, ক্লায়েন্টের অ্যাকাউন্টের নামটা। ওকে, আর কিছু আপু? না ম্যাম, আর কিছু না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল, এটা হলো যে অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারটা, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের সাথে কি, ধরেন ওই ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট আমার, মানে যেই, মানে আমার ওইটার সাথে কি অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, মনে করেন এই যে টুইটারের অ্যাড অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রামের অ্যাড অ্যাকাউন্ট, হুম। ওয়েবসাইটের অ্যাড অ্যাকাউন্ট, এর সাথে কোনো মিল আছে একটার সাথে একটা? মিল বলতে নাকি সম্পর্ক সব না মিল? মিল তো কিছু আছে, কিন্তু সম্পর্ক আছে কি না? আমি মনে করেন যে আমি একটা অ্যাকাউন্ট খুললাম, হ্যাঁ হ্যাঁ, বাইরে মনে করেন ডাচ বাংলাতে খুললাম বা আপনার এশিয়া ব্যাংকে খুললাম, হ্যাঁ, ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট। এইটার দিলাম আমি এই যে ফেসবুকের যেটা অ্যাড অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আমি প্রশ্নটা আমি ঠিক মতো করতে পারতেছি না, বুঝছেন? না করলে আমি কিভাবে আমি বুঝবো বলেন? আর আমি বলতে চাচ্ছি যে ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, মনে করেন যে আমার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, হ্যাঁ, এখন আমার যেটা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মের অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি ওইগুলি দিয়ে কাজ করতেছি, তো ওইটার সাথে কি আমার
ওই যে বাইরের যে ওই কারেন্সি অ্যাকাউন্ট যেটা মানে চলতেছে ওইটার সাথে কি মানে আপনি বলতে মানে চাচ্ছেন কানেক্ট হবে আপনার তো? যে ডুয়েল কারেন্সি কার্ড আপনার সকল হুম, প্ল্যাটফর্মের অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড করে রাখছেন। এখন হ্যাঁ, ফেসবুক এটাতে প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা আবার কি অন্যগুলোর উপর যেয়ে পড়বে কিনা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটাই। না, প্রবলেম হবে না। লাইক আপনি ফেসবুকে কেন আপনাকে ব্যান করেছে বা রেস্ট্রিক্টেড করেছে, হয়তো বা ফেসবুকে পে করেন নাই, বা ফেসবুকে কোনো ওইটা তো বাদ ইলিগাল, হয়ে গেছে। আমি আমি এখন আরেকটা খুলছি না অ্যাকাউন্ট। হ্যাঁ হয়তো বা কোনো ইলিগাল অ্যাড গেছে, এই কারণে আপনাকে ওখান থেকে ব্যান বা রেস্ট্রিকশন হয়েছে। কিন্তু ওই হ্যাঁ, ইস্যুটা তার অন্য প্ল্যাটফর্মে নাই, অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে তো আপনি ওই কাজ করেন নাই। সো অন্য জি না। প্ল্যাটফর্মে সেটা কোনো এফেক্ট পড়বে না। বাট যদি সেম অ্যাক্টিভিটি বা হচ্ছে তাদের পলিসি ব্রেক করা হয়, তার জন্য দিবে ওই অ্যাকাউন্টগুলোতে। বাট ফেসবুকে কি করেছেন না করেছেন, ফেসবুকের ডেটার উপর আচ্ছা, অ্যানালাইসিস করে আপনাকে কোনো তারা পানিশমেন্ট দিবে না। উনি আচ্ছা, ঠিক আছে। ম্যাম উনি আমাদেরকে না বলে গোপনে গোপনে অ্যাড রান করতেছে, তো এই জন্য করে দিছে আরে দেখি। বোকা শুনেন, ওই যে আমাদের যেটা অ্যাড ম্যানেজারের যেটা ইয়া ছিল, ওই যে মিস বলছো যে পাবলিশ না করে স্ক্রিনশট দিতে, আমি 3বার পাবলিশ করছি, তারপর তো আমার ওইটা অ্যাড অ্যাকাউন্টটা আমার ইয়া হয়ে গেল না। হ্যাঁ, ওই ওনারা অনেক আগেই আমাদের ক্লাসের আগে অ্যাড পাবলিশ করে ফেলছিল, মনে এই আছে? গোপনে হ্যাঁ, গোপনে গোপনে অ্যাড রান করতেছে দেখি। আবার বলে গোপনে গোপনে। আমি আরে যেটা করি ভাই এটা এমনি মজা সরাসরি করলাম। বইলা বইলা করি। আচ্ছা, আমি আর বইলা কারো কোনো বইলা করি, কোশ্চেন আর থাকলে মনে করেন। বলেন। ওর আজকে আর তো ওই অ্যানালাইটিকে কিছু যাচ্ছি না, অন্য কোনো কোশ্চেন থাকলে, যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকে ম্যাম আমাদের কি ডুয়েল কারেন্সি ছাড়া আপাতত কোনো কাজ কন্টিনিউ করতে পারবো না? কেন পারবেন না? মানে ডুয়েল কারেন্সি নিয়ে হচ্ছে সব মানে সব বিয়েতে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডুয়েল কারেন্সিটা দরকার হচ্ছে। তা আমার প্রশ্ন ম্যাম, ডুয়েল কারেন্সি ছাড়াও কি আমি আমার কাজটা কন্টিনিউ করতে পারবো কিনা লং পারবেন, টাইমে? না সমস্যা নাই। যখন আপনি কি- প্রফেশনালি কাজ কিভাবে পারবে? করবেন, যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, লাইক এখন ডুয়েল কারেন্সি কেন লাগবে? কেন লাগবে? আপনার ক্যানভা পারচেজ লাগবে। তারপরে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাড রান করে দেন, সেক্ষেত্রে ক্লায়েন্টদের কার্ড দিয়ে অ্যাড রান হবে। কিওয়ার্ড রিসার্চের কাজ যদি করেন, একটা দুটো ক্লায়েন্টের কিওয়ার্ড আপনি ম্যানুয়ালি করতে পারবেন। যখন আপনি আমি ব্যাপক সেটাই আকারে, বলতে চাচ্ছি। ব্যাপক আকারে যখন কাজ করবেন, যখন ব্যাপক আকারে কাজ করবেন, আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়বে, তখন তো আপনি টুলের হেল্প নিয়েও তো আপনি একা করে কুলোতে পারবেন না আপনার কাজ। তো সেক্ষেত্রে তো আপনাকে তখন তো কার্ড লাগবেই। আপনার টুলগুলো নিলে আপনার টাইমটা সেভ হবে। আপনি প্রো টুলস নিয়ে কাজ যখন করবেন তখন টাইম সেভ হবে, এবং গ্রুপ বাই বিভিন্ন টুল পাওয়া যায়। কিন্তু সেগুলো সিকিউরিটি ইস্যুর জন্য আমরা ওগুলো অনেক সময় ইউজ করব না। হ্যাঁ, আমরা ডিরেক্ট ওয়েবসাইট থেকে কিনে নিব। তো সেক্ষেত্রে আপনার তখন কার্ড প্রয়োজন হবে। বাট বিগিনার অবস্থায় আপাতত কার্ড ছাড়াও আপনি হয়তো বা এগিয়ে যেতে পারবেন, বাট কার্ড থাকলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। কিভাবে আগাবো বুঝতে বিজ্ঞানের পেরেছি। অবস্থা? আমি যদি অ্যাড রান করি, আমাকে যদি মনে করেন যে আমি এই যে আজকে শুরু করলাম, হ্যাঁ আজকে শুরু করলাম, এখন মনে করেন যে আমি আমার বাইরের ক্লায়েন্ট আমাকে সাথে যোগাযোগ করলো, এখন সে যে পেমেন্ট করবে সেইটা কিভাবে করবে আমার যদি ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট না থাকে? মানে অ্যাডের জন্য যে তাহলে পেমেন্ট করবে সেটা, অ্যাডের হ্যাঁ, কস্ট, অ্যাডের কস্টের জন্য তো সে তার কার্ড অ্যাড ম্যানেজারে অ্যাড করে দিতে বলবেন, তার কার্ড থেকে অটোমেটিক্যালি অ্যামাউন্ট কাটতে থাকবে। ম্যাম ডুয়েল কারেন্সি না থাকলেও আমার যদি ব্যাংক একটা অ্যাকাউন্ট থাকে, আমি কি সেই অ্যাকাউন্টে টাকা নিতে পারবো না, মানে পেমেন্ট নিতে পারবো মানে না? ক্লায়েন্টের পেমেন্ট নেওয়ার জন্য, বাহিরের হ্যাঁ ক্লায়েন্ট হ্যাঁ গুলো, ম্যাম। জি জি ম্যাম, হ্যাঁ সেটা নেওয়া যাবে, বলতেছে। নেওয়া যাবে, অনেক মেথড আছে। হ্যাঁ ম্যাম, এরকম তো দেখলাম যে পলিসি আছে, আমি চাইলে এটা তো আমার ডুয়েল একটা ব্যাংক কারেন্সি অ্যাকাউন্ট কার্ডের থেকেই সাথে করতে সম্পর্ক পারবো। নাই, ওটা ডুয়েল কারেন্সি কার্ডের সাথে সম্পর্ক নাই, শুনুন পেমেন্ট ভাইয়া, পেমেন্ট তো আর কি। ডুয়েল কারেন্সি কার্ডের কথা এটা এটা মেনশন করতেছিলাম, আমি সেই জন্য না বললাম। না না, এটা না ডুয়েল কারেন্সি কিন্তু কার্ডে আসলে আপনার, আমি টুলস আপনার কিনবো বা প্রো যে ভার্সন গুলো, ওগুলো আমি না, নিজে থেকে সিকিউরিটি মেনটেন করে কিনতে হ্যাঁ, পারবো, সেটার জন্য ডুয়েল কারেন্সিটা আমার দরকার। আর আর ক্লায়েন্টের কার্ডটা সাথে দরকার। লেনদেনের জন্য, বা ওই যে টাকা পয়সা আপনি নেওয়ার জন্য, লাইক কাউকে কাজ করে দেবেন, আপনি 50% আগে অ্যাডভান্স নিয়ে নেবেন, তাই না? 50% আপনি, এখন 50% যদি অ্যাডভান্স নেই, উনি যেই পেমেন্টটা করবে উনি তো আর আর বাংলাদেশ টাকায় করবে না, উনি তো করবে উনার দেশের টাকায়, তো দেশের উনি টাকায় করবে। কিভাবে আমাকে আপনার পেমেন্ট করবে? অনেকগুলা মেথড আছে, হ্যাঁ। পেওনিয়ার, যেমন পেওনিয়ারের মাধ্যমে নেওয়া যায়, বাট পেওনিয়ারের অ্যাকাউন্ট হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই আপাতত বলতে নাই। চাচ্ছিলাম, পিওনিয়ারে নেওয়া যায়, এটাই আপাতত অনেকটা তো, পপুলার দেখলাম। আপাতত তো আপনাদের নাই পেওনিয়ার অ্যাকাউন্ট, এবং খুলবেনও না। পেমেন্ট দুই চারটা অল্প স্বল্প পেমেন্ট নিয়ে দরকার কি মিস একটা ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট? শুধু যে ওই ডুয়েল ব্যাংকে যাব ডুয়েল আর কারেন্সি মনে কারেন্টে করেন যে 20,000 আসবে না টাকা তো দিয়ে দিব, ভাইয়া, ওটাই তো। ওভাবে আসে না, ওভাবে হ্যাঁ, আসে না, ওভাবে আসে না, সিস্টেম আছে। আমাদের যে না ওয়েস্টার্ন বললাম যে ইউনিয়ন, ওয়েস্টার্ন ইউনিয়নের হ্যাঁ, মাধ্যমে আনতে পারবেন। তারপরে রিয়া মানি ওয়েস্টার্ন আছে। ইউনিয়ন তো অনেক আগে থেকে, আরো 10-15 বছর আগে থেকে, আরো বেশি হবে।
ওইটা ওটাতে সিস্টেম। ওটাতে নিবেন ডুয়েল কারেন্সি কার্ডে নেওয়া যায় এরকম কোনো সিস্টেম নাই আমার জানা মতে। আচ্ছা, আর ম্যাম লাস্ট হচ্ছে ওই দিন যে কোশ্চেনটা করতে চাইছিলাম, সেটা ছিল হচ্ছে আমরা যখন হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আপনি তো বললেন ম্যাম যে ওই যে এনআইডি যে ভেরিফিকেশনটা অবশ্যই হচ্ছে স্মার্ট কার্ড দিয়ে করতে হবে। তা আমাদের যেহেতু স্মার্ট কার্ড নেই, আমরা যখন হাজবেন্ডের বা বাবা মার যে যার এনআইডি কার্ড দিয়ে করবো, মানে স্মার্ট কার্ড দিয়ে করবো, হুম, সেক্ষেত্রে প্রোফাইল নামটা কি সেই এনআইডি কার্ড হুম, রিলেটেড জি, দিতে হবে? অবশ্যই। তাহলে তো ম্যাম আমার সার্ভিসটা আমি হচ্ছে ওই নামই মানে প্রোভাইড করব। এটা এটা কিন্তু একটু প্রবলেম, অন্যের নামে অ্যাকাউন্ট থাকাটা ম্যাম খারাপ না? এইটাই আসলে শিওর হতে চাচ্ছিলাম, তাহলে কিভাবে কি করা যায়? ম্যাম যদি নামটা তো যদি চেঞ্জ করা যায়। এখন এটা শফিক পাসপোর্ট, আলম ভাই নাম চেঞ্জ এটা করাতে পাসপোর্টে কোনো লেখা প্রবলেম যায়। হয় নাই, তাই তো? জি, আমি তো নাম চেঞ্জ করে ফেলছি, আমার নামে করে ফেলছি সব। ম্যাম আপনি তো অনেক রেস্ট্রিকশনের কথা বললেন যে ব্যান করে এইটি, এই জন্য আসলে বলতেছিলাম আসলে কতটুকু সিকিউরিটি পাবো, মানে কার্ড আমি ওইটা থাকবে এখন বাট আমার নামে হবে অ্যাকাউন্ট। এখন এই যে অ্যাকাউন্টে টোটাল জেন্ডার চেঞ্জ হয়ে গেল, নাম মনে করেন আমার নাম যদি থাকে ফারজানা শারমিন নেভি, আমি নাম চেঞ্জ করে ফারজানা নেভি দিলাম, এইটা আমার কাছে মনে হয় অ্যাকসেপ্টেবল। কিন্তু টোটালি জেন্ডার চেঞ্জ হয়ে যে নামটা হয়, জি ম্যাম, আসলে এটা আমার এখন শফিউল দেখা আলম যাবে। ভাইয়ের প্রবলেম হয় নাই বলতেছে। তো ম্যাম অনেক আমারটা হচ্ছে সময় আমার আমার আম্মুর নাম দিয়ে খুলেছিলাম, হ্যাঁ, ওনার নাম ছিল, এখন আমি পরবর্তীতে ওনার নামটা বাদ দিয়ে ওখান থেকে আমার নামে করে ফেলছি, মানে ওখানে শফিউল আলম দিয়ে দিয়েছি। এবং আমি খুলেছিলাম ডিজিটাল মার্কেটিং ফুলটা, মানে ফুল দিয়েছিলাম আমি। এরপরে শুধুমাত্র এসইও নিয়ে মানে ইয়ে করলাম আর কি। হুম, আপওয়ার্কের ক্ষেত্রেও সেম। আবার ওই যে ওখানে যে জব গুলো আসে এখন দেখতেছি শুধুমাত্র এসইও রিলেটেড আসে, তার মানে ওনারা এসিও এটা রিলেটেড আসে, অ্যাকসেপ্ট। কারণ হচ্ছে ওই যে আপনি ওই যে হ্যাঁ, ইয়াগুলো দিচ্ছেন যে কি জানি গিকটা বলে, মনে ওই হয় যে স্কিল, এসিও ছিল। ট্যাগ গুলো গুলো। স্কিল গুলা, স্কিল হ্যাঁ, অ্যাডের অপশন আছে না ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। লিঙ্কডইন এর মতন, ওগুলো যা দিবেন ওই রিলেটেড জব জি, আসবে। ওনারা ওনারা কিন্তু মানে এটা অ্যাকসেপ্ট করছে, এই যে আমি যে চেঞ্জ করছি এটাই। আচ্ছা, অ্যাকসেপ্ট যদি করছে, করে কিন্তু তাহলে করতে পারবো। কিন্তু একটু রিস্ক আছে কিন্তু, হ্যাঁ, আল্লাহ না করুক কোনো রিস্কে না পড়েন, কারণ সকল ধরনের অ্যাক্টিভিটির রেজাল্ট ওদের কাছে আছে। আপনি কোন অ্যাক্টিভিটি, মানে কি, এমন দেখা যায় যে মিস আপনার, বলতেছে হ্যাঁ, যে শেষ করি ওনার একটা, 100%। আচ্ছা। হ্যাঁ, এটা এটা এমন হয় যে অনেক সময় যে আপনার কোনো একটা রুলস ব্রেকের জন্য বা কোনো একটা অ্যাক্টিভিটি তার কাছে ইলিগেল মনে হয়েছে বা ন্যাচারাল মনে হয় নাই, সেটার অ্যাকশন সাথে সাথে দেখা যায় বটের মাধ্যমে ওরা নিতে পারে না, অনেক সময় ম্যানুয়ালি অ্যাকাউন্ট কিন্তু চেক করে। হ্যাঁ, ম্যানুয়ালি কিন্তু অ্যাকাউন্ট গুলো কিন্তু ওরা চেক করে, বিভিন্ন যখন লেভেল টেবিল আসবে বা ইয়ে আসবে এসব ম্যানুয়ালি চেক করে, তখন একটা ঝামেলা হইতে পারে হইলেও। আর যদি না হয় আলহামদুলিল্লাহ, যদি না হয়। কিন্তু সাবিয়া ইভার আপুর যেই বিষয়টা, আপনার অ্যাকাউন্ট অনেক আগের, যদি ওই অ্যাকাউন্টে কাজ করতে না চান ডিলিট করে দেন, ওটা ডিলিট করে দেন, যেহেতু আপনার না। কারণ দেখেন, একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ যাবেন, মিটিংটা কিন্তু এটা হচ্ছে আপনাকেই করতে হবে। নিশাতাপুর। আপনার মনে করেন ভাইয়ের নামে অ্যাকাউন্টটা, বাট মিটিং করছেন আপনি একজন ফিমেল, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু কনফিউজড হয়ে যাবে। এই ম্যাম আমি কারণে অ্যাকাউন্ট খুলি নাই, অ্যাকাউন্ট খুলবো তাই আগে আমার, আপনার কাছে শুনতে চাচ্ছি। নিশাতাপুর ছিল এটা। হ্যাঁ আমি এটা নিয়ে খুব ও, চিন্তায় আছি ও যে কি আচ্ছা, হবে নিশ্চিত এটা। আপু। হ্যাঁ হ্যাঁ, আমি খুলি নাই ম্যাম, আপনি যে তাহলে আপনাদের রেস্ট্রিকশনের সবারই কথা বলছেন দেখে আমি সবারই ইনশিওর ঝামেলা হতে আছে এই কাজে। চাইছিলাম। হুম। ম্যাম আমি একটু বলি, এই অ্যাকাউন্টটা নিয়ে, ওটা তো ম্যাম অনেক আগে, এখন আপাতত আমার এতে মানে অনেক দিন হয়েছে যে কোনো সাইন ইন টিন কোনো কিছুই হয় নাই আমি ওই কোনো অ্যাকাউন্টটা দিয়ে। সমস্যা নাই, ওটা 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 তো 21-এ ছিল, ওটার খোঁজই জানি না আমি বর্তমানে, মানে এরকম অবস্থায় আছি। সমস্যা নাই ওটা। খোঁজ না তারপর ম্যাম জানলেও তো জানতে উইন্ডোজও হবে এটা। দিয়েছিলাম, আমি কয়দিন আগেই উইন্ডোজ দিছিলাম, আমার তাহলে সমস্যা কমপ্লিট। নাই, আপনি নতুন করে খুলেন, ওইটার কোনো প্রভাবই আপনার অ্যাকাউন্টে আপনার পিসিতে নাই। বা ওই জন্য আপনি আমি ভয় লগ ইনও হচ্ছি না, ওটা যে পাসওয়ার্ড বা এইটি ছিল এগুলা দিয়ে না না হচ্ছেও না, না, একবারও দেখি ওটা নাই। লগ ইনে হচ্ছে ম্যাম, হবেন না, কিছুই দরকার নেই, ওই অ্যাকাউন্ট এমনি ডেড হয়ে যাবে। অথবা যদি লগ ইন হয় না, ভাইয়ার ফোন থেকে আপনি লগ ইন হয়ে অ্যাপের মাধ্যমে ওটা ডিলিট করে দিন অ্যাকাউন্টটা, এই ল্যাপটপ থেকে আর লগ ইন হবে না। ম্যাম আমি যখন অ্যাকাউন্ট করেছি তখন তো জন্ম তারিখ মানে ওখানে চাই নাই। কিন্তু আমি তবুও আবার ফাইবারকে একটা নোট দিয়েছিলাম, মানে জন্ম তারিখ এটা আমার যে জন্ম নিবন্ধন আছে ওটা অনুযায়ী একটা নোট দিয়েছিলাম। ওটাও কিন্তু ওনারা মানে অ্যাকসেপ্ট করছে ওটা ওনারা। ওটা জন্ম নিবন্ধন চাই না কেন? কারণ ন্যাশনাল আইডি তো ভেরিফিকেশন নিবে, ওখানে তো ডেট অফ বার্থ থাকবে। নোট দিয়েছিলাম এটা, মানে আমি সবগুলো ওখানে লিখেছিলাম, মানে এরকম ছিল আমার আম্মুর নামে, তারপরে এগুলো মানে ভালো করে লিখে তারপর মানে আমার নাম অনুযায়ী চেঞ্জ করে দিতে বলছি, ওটা ওনারা অ্যাকসেপ্ট করে তারপর আমাকে এটা চেঞ্জ আচ্ছা, করে দিয়েছে। ফাইবারের শফিউল ভাই, সাপোর্টে জানিয়ে নিলে প্রবলেম নাই, যে সাপোর্টের কথা বলছি আর কি। সমস্যা নেই, শুনেন, আপনার টালার মতো সমস্যা হবে না।
মিস বলতেছি কি জানেন, যে একেবারে 100% যেটা প্রপার ওয়ে A to Z খুঁটিনাটি যায় না, যেগুলি নেগেটিভ দিক মানে বিন্দু পরিমাণ আপনার উপরে আঁচ করতে পারে, ওইটাও যাতে না পড়ে, ওইভাবে করার জন্য বলতেছি। না, ওনাদেরকে যেহেতু নোট দিয়েছি তাইলে তো এটা একটা প্রমাণ না না। ম্যাম সমস্যা আমরা হবে না, যখন অ্যাকাউন্ট সমস্যা ক্রিয়েট হবে করবো না। আমরা তাহলে সাপোর্টের সাথে কথা বলে নোট দিয়ে যদি করতে না পারি। আপনার আপনার তো আপনার ইস্যুটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাই আপাতত, তাই না? হ্যাঁ ম্যাম, ন্যাশনাল আইডি কার্ড নাই। ন্যাশনাল আইডি কার্ড কি দিচ্ছে না? দিচ্ছে না বলতে এমনি নর্মাল আইডি কার্ড এখনো তো হচ্ছে স্মার্ট কার্ডের আসে নাই ম্যাম, এই জন্য পাই নাই। নর্মাল এখন আইডি স্মার্ট কার্ড কার্ডটা দিচ্ছে পাইছি। তো এখন, এখন এখন তো স্মার্ট কার্ড। জানি না, আমাদের ওখানে আসে নাই আপু, আমি আসলে শুনি নাই। এখন আমি লাইক সিরাজগঞ্জ আপনার থেকে অ্যাকাউন্ট তো। খুলতে আরো কিছুদিন সময় লাগবে ধরেন, তারপরে কাজ পেতে আরো সময় লাগবে, এবং 3-4টা কাজ পেলে তখন ভেরিফিকেশন চাবে। তো বুঝতে সেক্ষেত্রে পেরেছি। এমনি সাপোর্টে ম্যাম এটা ভাবে নর্মালি কথা আমার এখন বলতে। কার্ড আছে। হ্যাঁ ওইটা তো আছে, আর পাসপোর্ট আছে, পাসপোর্ট থাকলে হয়ে যেতে যাবে। না না না, পাসপোর্ট নাই ম্যাম, আমার পাসপোর্ট থাকলে হয়ে পাসপোর্ট যেত। নেই। জাস্ট নর্মালি পাসপোর্টটা কার্ডটা করে ম্যামে হারান। যে ভোটার যে হইছি আপাতত ইউজের জন্য, সিম কেনা বা বিভিন্ন কাজের জন্য এই কার্ডটা তুলে আপাতত চালাইতেছি। হুম, হুম। স্মার্ট কার্ড এখনো হচ্ছে পাই নাই। বুঝতে পারছি, তার লাইক আপনার যদি এরকম সম্ভাবনা থাকে একটু কথা বলেন যে সিটি কর্পোরেশনে এমন যদি সম্ভাবনা থাকে যে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে হয়তো বা পেয়ে যাবেন কার্ড হাতে, তাহলে তারা তো চিন্তা করা কিছু নাই। ঠিক আছে, ঠিক কারণ আছে অ্যাকাউন্ট খুলে ম্যাম। খুলে আপনার কাজ পেতে হয়তো বা সময় লাগবে, বা আপনার কাজ যদি পেয়েও যান দেখা যায় যে মিনিমাম আপনার 3-4টা কাজ করলে তখন, বা লেভেল ওয়ানটা তো খুব দ্রুত পেয়ে যাওয়া যায়, এটা তো জানেন। তার জন্য দেখা যায় যে লেভেল 1-এর আগে হচ্ছে, মানে একটা লেভেল নতুন লেভেলে যাওয়ার আগে ভেরিফিকেশনটা ওটা নিয়ে নেয়, লেভেল বেস দেওয়ার আগে ভেরিফিকেশনটা নিয়ে থাকে। সিটি ঠিক কর্পোরেশনের যে আছে কোনো ম্যাম, হেল্প আমি কথা করতে পারবো, বলবো। যে কোনো হেল্প মানে আমি ঢাকার মধ্যে যে কোনো ওয়ার্ডে আমি আমি ফোন ঢাকার করে মধ্যে দিলে না, আমার ইয়ে হবে। সিরাজগঞ্জ ওয়ার্ডে তো হবে না। তো আমাকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে কথা বলতে হবে। হ্যাঁ আমি সিরাজগঞ্জ ম্যাম, ওয়ার্ডে। ওকে, ঠিক আছে, এগুলো প্রবলেম হবে না, এগুলো সলভ করে নেবেন, আপনারা সলভ করে নিয়ে নামলে এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না মার্কেট প্লেসে গেলে আশা করি। আচ্ছা ম্যাম, আর একটা কথা, আপনি ফার্স্ট কি গিগ দিছিলেন? আপনার প্রফেশনাল ফার্স্ট গিগ কি ছিল আচ্ছা, আপনার আমার গিগ কাজ ছিল শেষে? হচ্ছে, আমার 4টা গিগ ছিল, হ্যাঁ 4টা গিগ ছিল। আপনারা ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যেটা আছে এটা ছিল, তারপরে কিওয়ার্ড রিসার্চ ছিল, পিন্টারেস্ট মার্কেটিং এর ছিল, আর একটা এই এই রিলেটেডই ছিল আরেকটা। তো আমি কি ডিফারেন্ট নিশের দিয়েছিলাম, কিন্তু মানে আমাদের মেইন ক্যাটাগরি থাকবে কিন্তু ডিজিটাল মার্কেটিং। লাইক এখানে আমরা ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে চলে আসবো, বা গ্রাফিক ডিজাইন টাইপের কিছু চলে আসবে এরকম কিন্তু না। মেইন ক্যাটাগরি কিন্তু মার্কেটিং থাকবে। তার আন্ডারে আপনি মার্কেটিং এর বিভিন্ন এরিয়া নিয়ে গিগ দিতে পারেন, কিন্তু আপনি মেইনলি ফোকাস করে একা কাজ যখন করা হয়, মেইনলি দেখবেন যে আমাদের মার্কেট প্লেস গুলোতে কি হচ্ছে। মার্কেট প্লেস গুলোতে দেখবেন যে যেমন আমরা গতকাল একটা গিগ দেখলাম যে টপ রেটেড, সে অনলি ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে কাজ করতেছে, টপ রেটেড তার একটা গিগ। তখন একটা নিশে ফোকাস হয়ে যাবে, তখন আপনি হচ্ছে একটা নিশে আপনি ফোকাস হয়ে যাবেন। কিন্তু আপনি হচ্ছে মাল্টিপল টপিকে দিতে পারেন, কারণ কোনটাতে কাজ পাওয়া এটা তো নিশ্চয়তা নাই কোনো। লাইক আপনি হচ্ছে ভালো পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর কিওয়ার্ড রিসার্চটা আপনি অল্প অল্প পারেন, বাট দেখা গেল আপনার কাজ পেয়ে গেলেন কিওয়ার্ড রিসার্চের উপরে, হতে পারে না? তো জি জি তখন আপনি ম্যাম আপনার অবশ্যই। জার্নিটা বা স্টার্টিংটা আপনি শুরু করে দিতে পারেন, কোন ক্যাটাগরিতে আপনি কাজ পেয়ে যাবেন এটা তো আপনি নিজেও জানেন না। কিন্তু ট্রাই করা উচিত আসলে একটা ক্যাটাগরিতে থাকার জন্য, থাকলে, কারণ কাজের ফ্লোটা সেম থাকে এবং কাজ অনেক সহজ হয়। কিন্তু আপনি যখন আরো ডিটেইলি চিন্তা করবেন, লাইক আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি মেনলি এই একটা ক্যাটাগরিতে আমি কাজ করতেছি মেনলি, তার স্যালারি দিচ্ছে একটা গিগের উপরে বিশেষ করে, কিন্তু আমি কিন্তু প্রায় সব ধরনের মানে বর্তমানে আমার কাজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থেকে কিন্তু অন্য ক্যাটাগরিতে বেশি। তো সেক্ষেত্রে আপনার যখন এগুলো কাজের সাথে আপনার ইনভলভমেন্ট চলে আসবে সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টের সাথে, তখন ওই সার্ভিসগুলো দিতে পারবেন আপনার জানা থাকলে, বা আপনার যদি ইন্টারেস্ট থাকে, বা আপনার যদি সেগুলোতে আপনার ভালো লাগার বিষয় থাকে, বা কনফিডেন্স থাকে, করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা যেমন যেমন আমার এখন হচ্ছে রাইটিং আর এসইও, টেকনিক্যাল এসইও, আর রাইটিং এর উপরে কাজ বেশি, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংও আছে। ম্যাম, সোশ্যাল মিডিয়া রাইটিং মার্কেটিং এর তো অনেকগুলো পার্ট, আপনি কোনটাই করছিলেন? মানে অনেকগুলো পার্টের মধ্যে কোনটা অনেকগুলো আসলে বলতে মেনশন কি, আমার করছেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো তো এখানে সব ধরনের সোশ্যাল মিডিয়ারই মার্কেটিং সার্ভিস দিতাম, ইউটিউব এসইও থেকে শুরু করে হচ্ছে আপনার সব সোশ্যাল মিডিয়া। এবং আমার শুরুর দিক দিয়ে আমি মানে 5টা সোশ্যাল মিডিয়াতে একসাথে মার্কেটিং করছি একদম শুরু থেকেই। একটা ক্লায়েন্টের 5টা প্ল্যাটফর্মে হচ্ছে তাকে মার্কেটিং করতে হয়েছে। 5টা প্ল্যাটফর্ম কি?
ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে ইউটিউব। পিন্টারেস্ট, আর হচ্ছে টামলার। আচ্ছা আবার আচ্ছা। এমন কিছু সোশ্যাল ক্লায়েন্ট পেয়েছি রিসেন্ট টাইমে করেছি, যে যে তার 6টা সোশ্যাল প্ল্যাটফর্মে, লিঙ্কডইন সহ, লিঙ্কডইন, ইউটিউব, তারপরে হচ্ছে টিকটক, ওদিকে থ্রেডস, তারপরে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, 6টা সোশ্যাল মিডিয়াতে তাকে একসাথে মার্কেটিং করা হচ্ছে। তাহলে যখন আপনি মার্কেটিং সোশ্যাল বলতে মিডিয়া, এরকম। হ্যাঁ হুম হুম, সোশ্যাল বলেন মিডিয়া ম্যাম। যখন ধরবেন, যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে ধরবেন, তখন সব ধরনের সোশ্যাল মিডিয়া এখানে include থাকতে পারে। কারো একটা, কারো দুটো, কারো 5টা, কারো 6টা হতে পারে। আচ্ছা। ঠিক আছে। আর আপনি অনলি যদি ইনস্টাগ্রাম দিয়ে এগিয়ে যেতে চান সেটা করতে পারেন। হ্যাঁ, আর যেমন ম্যাম। আমরা তো দেখলাম যে অনলি ইনস্টাগ্রামের উপরে ওই লোকের 35টা কাজ এখানেই রানিং, আরো তো অন্যান্য প্ল্যাটফর্মে সে কাজ করে, বাহিরে ক্লায়েন্ট আছে, হ্যাঁ ম্যাম, তাই না? মিস, দেখছি। এখন ধরেন আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, কিন্তু আমি আমি ইনস্টাগ্রাম জানি, হ্যাঁ পিন্টারেস্ট জানি। এখন কেউ বললো যে আপনি এক কাজ করেন, আমাকে টুইটারের একটা কাজ ছিল, এটা আমাকে একটু ইয়া করেন, তখন আমি যদি তার সাথে আলাপ করে তাকে আমি বুঝাইতে পারি যে না আসলে আমি আসলে সোশ্যাল মার্কেটিং এর মধ্যে আমি এই যে ইনস্টাগ্রামটা করি, তারপর অন্যটা করি, টুইটারটা একটু কম করি, হ্যাঁ, তো উনি মনে করেন যে আমার সাথে আলাপ করে আমার সাথে খুশি হয়ে উনি চলে গেল। এখন এটা কি কোনো আমার অ্যাকাউন্টের উপরে কোনো ব্যাড এফেক্ট এখন পড়বে? তাহলে আপনার গিগ ওইভাবে দিবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনলি ইনস্টাগ্রাম নিয়ে সার্ভিস দেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং গিগ দিবেন কেন? আপনার গিগের টপিকই হবে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং। আপনি টুইটার মার্কেটিং যেহেতু দেনই না, সেটা আপনার গিগে আপনি মেনশন রাখবেন না। আপনি না যে যে সার্ভিসটা দিবেন তাই, না সেটা আপনার গিগে মেনশন যদি না রাখেন, আপনার কাছে ক্লায়েন্ট চাইবে খুব কম। যেসব ক্লায়েন্টের সাথে আসলে আমরা বেশি ক্লোজ, তারা আমাদের কাছে আচ্ছা, দেখা যায় আরো অ্যাডিশনাল অনেক কাজ টাজ চেয়ে থাকে। ধরেন মিস চাইলো, হ্যাঁ, চাওয়ার পরে আমি তাকে বললাম যে আমি আপাতত এই অন্য চারটা নিয়ে আমি একটু ব্যস্ত আছি প্রজেক্ট নিয়ে, তো এইটা আমি আপাতত মানে কয়েকদিনের জন্য আমি একটু অফ রাখছি, হ্যাঁ, এটা তারপরে আপনি দেন, আমি এটা আমি বলতে আপনাকে পারেন। জানাবো, এটা কোনো সমস্যা হ্যাঁ, হবে? এটা বলতে পারেন। এখন মনে করেন যে আমরা মানুষ দোকানে, ক্লায়েন্ট পাচ্ছে না, উনি ক্লায়েন্ট পেয়ে হারাই দেবে এখন কি? এখন দোকানে এখন কি কাস্টমার আসছে, হ্যাঁ, হ্যাঁ, অনেক দোকানদার আছে দেখবেন পাত্তা দেয় না গেলে। মানে সে 2-4টা কাস্টমার নিয়ে এত ব্যস্ত যে আরেকজন যে কাস্টমার গেছে তাকে পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না মানে না ধরেন দরকার নাই যদি আমি তার। যদি হ্যাঁ, আমি ওই সেটাই সময় যদি বলতেছি, আমি আপনারটাই বলতেছি। যদি মনে হয় যে না এরকম আমার করি তিন যে চারটা আছে, আমি এদের নিয়ে ব্যস্ত, এদের কাছ থেকে আমার 10-20 হাজার টাকা সেল হয়ে যাবে, তো ওই নতুন একটা কাস্টমার আসছে, ও আর কয় টাকার কাজ দেবে। তো আমি আমার ক্ষেত্রে না এরকম মিস, হয়, আমি করি না, অনেক কাজ আমি অ্যাভয়েড করি, ইগনোর করি, বা যখন কাজ এইটা দিতে ছাড়াও, চাই না। কিন্তু আপনার নতুন অবস্থায় তো এগুলা গুড প্র্যাকটিস না। না এইটা ছাড়াও মনে করেন যে আসলো, আমি তখন আমি অন্যটা নিয়ে ব্যস্ত আছি, এখন অন্য একজনকে আমি রেফার করে দিলাম, হ্যাঁ, যে সেটা করতে পারেন, রেফার ওইটা তো করতে ভালো পারেন। হবে আপনি আমার জন্য। ব্যস্ত থাকলে রেফার করতে পারেন, কিন্তু ট্রাই করবেন কি ক্লায়েন্ট ধরার চেষ্টা করবেন। আপনি ব্যস্ত আছেন, আচ্ছা, অন্য যাকে রেফার করবেন তাকে দিয়ে কাজটা করায় নেন। আমাকে রেফার করে দেবে সে। এইটাই। হ্যাঁ, আপনি ওই শফিউল আলম ভাইকে দিয়ে আপ- কাজটা করায় নেবেন। আপনি শফিক ভাইকে ক্লায়েন্ট তো আমি পাইছেন, তো গতকালকে দিছিলামই একটা কাজ, আমি তো পারে না, গতকালকে দিছিলামই তো। পারে না। না বলছে, না বলছে করবে, হ্যাঁ, তো আরো ডিটেলস আমি ওই আপনি সম্বন্ধে জানার জন্য, তো করিয়ে আমি নেবেন ম্যাম, কাজ। ম্যাম আজকে উনি জানাবো। বোঝাইতে পারে না, মানে কাজটা কি উনি বোঝাইতে পারে না। এটা হচ্ছে আমাকে জাস্ট সমস্যা। ছবি পাঠিয়ে দিছে, কাজটা আমাকে বলছে বোঝাই যে দেয় আপনি না, আমি এখন স্ক্রিনশট গুলা বুঝি। নিবেন, শফিউল আলম ভাই স্ক্রিনশট গুলা নেবেন, কিন্তু কাজ বোঝায় দেয়া লাগবে। আসলে কি আমরা অন্যকে দিয়ে যে হ্যাঁ, কাজ করা এত সহজ না। উনি কাজটা আর বোঝাই দিতে পারে না আমাকে, আমি কাজ বলছি বুঝাই বোঝাইতে দেন। হবে, কাজ বুঝিয়ে আপনার আদায় করে নিতে পারার টেকনিক থাকা লাগবে, তাহলে আপনি অন্যদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। নাহলে তো রেফার করে দিয়ে দিতে হবে যে ওরা দিয়ে কাজ করা, শফিউল আলম ভাইরা ডিরেক্ট দেখাই দিবেন, তার কাছে আমার গিগটা শেয়ার করে দেবেন আপনি, বলেন ওনাকে কাজ দেন। উনি কাজ পাচ্ছে না অনেক দিন, এরকম বলবেন। তাহলে তো জুরমুন ভাইয়ের কোনো লাভ হলো না, কিন্তু আপনাকে দিয়ে করাইলে আপনিও কিছু লাভ পাইলেন, উনিও কিছু পাইতো আর কি। এখন আর যদি আমাকে কাজ দিয়ে করে বোঝাইতে না আমার, পারে হ্যাঁ তাহলে তো হবে না। বোঝাইতে হবে, তো উনি তো বোঝাইতে পারতেছে না কাজটা কি। বুঝাইতে হবে, ইনস্ট্রাকশনস আপনাকে দিতে হবে এবং আপনার কাছ থেকে ওটা আদায় করে নিতে হবে এনি হাউ। আমি বলছি যিনি কাজ দিয়েছে ওনার সাথে আমার আমার যোগাযোগ করা যেন, আমি বুঝে নি কাজটা, মানে ওনার কাছ থেকে আমি জিজ্ঞেস করি কি কি, তাইলে মোটামুটি বলা যাবে যে মানে উনি কি বলতে চাচ্ছে। হুম হুম, সেটাই। মানে এটা করতে যাচ্ছে যে ওরা আপনার ওই যে আবুধাবিতে একটা মানে নতুন একটা কোম্পানি খুলবে, হ্যাঁ, নতুন একটা কোম্পানি খুলবে ওরা কয়েকজন মিলা, তো এটার একটা কোম্পানি একটা প্রোফাইল একদম মানে আমাকে একটা ফরম্যাট দিয়ে দিছে অন্য একটা কোম্পানির, ওইভাবে প্রোফাইল এটা করে বলতে দিতে এটা কি বলছে। ফেসবুক প্রোফাইল, নাকি ইউটিউব, নাকি নাকি ওয়েবসাইট আপনাকে দিলাম ক্রিয়েট না, করবে, নাকি নাকি টুইটারে করবে, নাকি আপনাকে কোথায় করবে? আপনাকে
তো তো এইটাই তো জানবো আমি তো এগুলো এটা আপনারা তো নিজেরা আলাপ করে নিয়েন ফোনে, ওভার দা ফোনে এগুলো আপনারা ডিসকাস করে ও লোকের কাজটা করে দেন। লাইক আপনারা যা পান না পান কিছু শেখা হবে অন্তত। রিয়েল প্রজেক্ট কিছু এইটা করলে শিখার কিছু জন্য শেখা হয়, কিছু শেখেন। শেখার হ্যাঁ দরকার আছে, শিখতে বোঝার পারবো। দরকার আছে, দুইজন মিলে বুঝে শুনে করে দেন কাজটা, ঠিক আছে? ঠিক ম্যাম, আছে। আরেকটা কথা হচ্ছে, এখন যেহেতু গিগ 3টা দেওয়া যায়, তাইলে যাদের 4টা গিগ আছে ওখান থেকে যদি কোনো কারণে একটা কেটে ফেলে তাহলে তার মনে 4টা হয় না দেওয়া হবে, যায়, হ্যাঁ। হুম। মানে আরেকটা তো হবে না মনে হয়, আমার এরকম হ্যাঁ। লাগতেছে। তাহলে আপ- এডিট করার বিধিতে তো ইয়ে নাই মানে। চারটা চারটা দিয়ে ফেলছেন তাই না? আমি তো এই যে শিয়ানাই করে 4টা দিয়ে দিলাম, এই যে আমি তো জানতাম এগুলো কমে যাবে, কারণ প্রথম দিকে যেহেতু 7টা দেওয়া যেত, এরপর 4টা হয়ে গেছে, তাই না? আমি তখনই মনে করলাম যে আমি বলছি কিছুদিন হয়তো বা কমে যাবে, এই আচ্ছা, জন্য আমি দিয়ে দিই। আপনাদেরকে একটু আপওয়ার্ক নিয়ে একটু আইডিয়া দিব না। যদি দেখেন ফাইবারে হচ্ছে না, লাইক র্যাঙ্কে না থাকলে ফাইবারে আসা নাই। সত্য কথা যেটা, যদি র্যাঙ্কে কোনোভাবে আসতে না পারেন, ফাইবার দ্বারা কোনো আশা নাই। তো জি। সেক্ষেত্রে মানে ওইটাই প্রথম অবস্থায়, আপওয়ার্ক। প্রথম অবস্থায় কিন্তু, কারণ আপনি লেভেল 2 পেয়ে গেলে আপনার গিগ বুস্ট করতে পারবেন, মানে ফাইবারকে পে করবেন। ফাইবার ক্লায়েন্টের সামনে সামনে ফেসবুকে অ্যাড দেন না, ফেসবুক অ্যাডের মতন আপনার গিগ সামনে সামনে ক্লায়েন্টের সামনে সামনে নিয়ে দেখাবে। তার মাধ্যমে আপনি ক্লায়েন্ট পাবেন, তাহলে দেখা যাবে তখন আপনার র্যাঙ্ক না থাকলেও প্রবলেম নাই। যেমন এখন আমার র্যাঙ্ক ডাউন, আপওয়ার্কে র্যাঙ্ক ডাউন থাকলেও আপওয়ার্কে দেখা তো যায়। মিস হুম, বলছেন আপওয়ার্কে তো বলছেন আমি আমি বলছেন। 10,000 টাকা ইনভেস্ট শর্ট- করলে আমি 1 লাখ টাকার কাজ পাবো। হ্যাঁ, একটু শর্টকাট আমি একটু ছেড়ে দিচ্ছি, যে আমাদের টাইম চলে যাচ্ছে যেহেতু। যে লাইক দেখা যাচ্ছে ফাইবারটাতে লেভেল 2 পেয়ে গেলেন, আপনার গিগ র্যাঙ্কে নাই। হ্যাঁ, বাট আপনি কিছু কাজ পারেন বা কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনাকে ওই গিগ বুস্ট করার অপশনটা তখন অ্যাভেলেবেল করে দিবে। তখন গিগটাকে আপনি বুস্ট করেন। লাইক আমার যখন ডাউন থাকে গিগ বুস্ট করলে কিন্তু সেখান থেকে ক্লায়েন্ট আসে, বাট যখন মনে হয় যে না আপাতত আমার গিগ বুস্টের দরকার নাই, কারণ আমার মেনলি ফাইবারের ক্লায়েন্টগুলো বাহিরে চলে আসছে, তো তখন দেখা যায় যে ওইটা আপনি অফ করে রাখতে পারবেন। যখন ইচ্ছা অন করবেন, তখন ইচ্ছা অফ করবেন, তার বিনিময়ে আপনি ওখান থেকে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে তখন আপনার জন্য আবার সহজ হয়ে যাবে, যে র্যাঙ্কে না থাকলো, বাট প্রথম অবস্থায় র্যাঙ্কে না থাকলে তো আপনি আশাহত হবেন। তাই তার পাশাপাশি আপনাকে আপওয়ার্কেও ট্রাই করতে হবে। আপওয়ার্ক নিয়ে একটু ওভারভিউ ধারণা আমি আগামী ক্লাসে আপনাদেরকে দিয়ে দিব না, ঠিক আছে? যদি সম্ভব হয়, সুযোগ আমি থাকে, আজকে ঠিক যেমন আছে ছিল। ম্যাম। ঠিক ধারণা আছে আমি ম্যাম। লাস্ট একটা কথা বলি। আমি লাস্ট একটা কথা বলি, এটা একটু অ্যান্সার দেন। বললেন। আমি যদি মনে করেন আপওয়ার্কে যদি 10,000 টাকা ইনভেস্ট করি, আমি তো এমনিতেই 1 লাখ টাকার কাজ পাবো, তাই না? এটা আসলে নির্ভর করে অনেক কিছুর উপরে। হ্যাঁ, যেমন ফাইভ, ওইটাই আমি আগামী ক্লাসে আলোচনা করতে চাইছি, যে জি ইনভেস্ট ম্যাম, আসলে আপওয়ার্কের কোথায়। আসলে ইনভেস্টটা কেমন, হ্যাঁ, কি এটা এই ইনভেস্টটা কেমন, এখন পলিসিটা এটা একটু নিয়ে কথা জানাবেন। বলে তো অনেক ডিটেইলি, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি কিছু জিনিস দেখায় দিব আপনাদেরকে। ঠিক শুধু আছে। বিট করতেই থাকলেই তো হবে না, ওখানে হ্যাঁ। নিজেকে তো এভাবে হ্যাঁ, তৈরি করতে অ্যাপ্লাই হবে। না না, খালি করলেই তো হবে না, রাইট ওয়েতে অ্যাপ্লাই করতে প্র্যাকটিস হয়। এবং থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, তারপর ইনভেস্ট লাগবে। মানে আপওয়ার্ক থাকলে আমাদের কোনো মানে টেনশন নাই, আমাদের কাজ হবেই। হ্যাঁ, আপওয়ার্কে আর অ্যাপ্লাই নিশ্চিন্ত তো থাকেন। করবেন, লাইক দিনে 10টা যদি অ্যাপ্লাই করেন, একটা থেকে অন্তত আপনি রেসপন্স পাবেন যদি প্রপার অ্যাপ্লাই করতে পারেন। ওখানে তো আপনি ক্লায়েন্টকে এইটাই পাচ্ছেন, ক্লায়েন্টের ধরা ছোঁয়ার একটা সুযোগ আছে, যেমন ফাইবারে যেটা এইটাই নাই। দরকার নেই। ফাইবারে যেটা নাই, জি আপওয়ার্কে তো ম্যাম, একটা আমি সুযোগ সরাসরি আছে। ক্লায়েন্টকে রিচ করতে পারবো, এই জন্য আপওয়ার্কটা আসলে ভালো হয় সাবিয়া, আমাদের জন্য। নলেজ। সাবিয়া আপুও কিন্তু এই আপওয়ার্কের পক্ষে। হ্যাঁ, 5,000, হ্যাঁ 5,000 টাকা ইনভেস্ট করবে, মনে করেন যে 50,000 টাকার একটা কাজ পাওয়া যাবে। ভাই, আমি টেনশনই ইনভেস্ট নেই। কত করবো সেটা আসলে জানি না। আমি ম্যামের কাছ থেকে আসলে ইনভেস্ট পলিসি, হ্যাঁ, ইভেন হ্যাঁ, ইন ডিটেলসটা আমি শুনবো, সেটা তারপর আমি ইনভেস্টের জানাবো, কোনো বিকল্প নাই। সেটা আপওয়ার্কে জানাবো, ইনভেস্টের কোনো সেটা বিকল্প জানাই দেবো। নাই। আপনারাও রিসার্চ করতে থাকেন, আর আমি একটু ওভারভিউ হালকা ধারণা দেবো যেই ক্লাসে সময় পাবো আর কি। হ্যাঁ, অন্য ঠিক যেই আছে ক্লাসে ম্যাম। সময় পাবো। আমিও আমিও এটাই করবো। ওকে, শেষ করতে আমাদের সময় চলে যাচ্ছে অলমোস্ট, বিদায় জি নিচ্ছি, জি আল্লাহ হাফেজ। ম্যাম, অবশ্যই। আল্লাহ হাফেজ, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।